গুলা, এই যে আমি বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দেখাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে শেড বা ফ্যাসেট। এই ফ্যাসেট গুলো আমি দেখাচ্ছি দিক, এই দিক গুলা হচ্ছে আহ মানে শিখে রাখা দরকার। তো যাক, আমি আলোচনা শুরু করছি। আমরা আর্সেনিক অ্যালবামের লাস্ট আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম বলেন দেখি, কার মনে আছে? সুইসাইডাল ডিসপোজিশন। সুইসাইডাল ডিসপোজিশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, নাসির ভাই অ্যাড করেন। হ্যাঁ, সুইসাইডাল ডিসপোজিশন। আচ্ছা, সুইসাইডাল ডিসপোজিশন স্লাইড দিই। স্লাইডে কি ছিল? লাস্ট হচ্ছে সুইসাইডাল ডিসপোজিশন করতে, তাই না? আমি ওই গত ক্লাসের আগের ক্লাসে কি ওই যে ফেয়ার ফাইট, এটা আমি কি গত ক্লাসে আলোচনা করছিলাম না তার আগের ক্লাসে? গত ক্লাসে স্যার করছিলেন, 4 নম্বর ক্লাসে। হুম। গত ক্লাসে, তাই না? তাহলে তো ওখানে মনে হয় শেষ করছি। গ্রিফ ওভার ট্রাইফলস, এটা নিয়ে ট্রিফলস, এটা আলোচনা করেছিলাম। গ্রিফ ওভার না স্যার, না করিনি স্যার না? করেননি। আচ্ছা, তাহলে এই স্লাইডেই যাই। আচ্ছা, আমি স্লাইড শেয়ার করছি। স্লাইড দেখতে পাচ্ছেন তো, তাই না? স্লাইড দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আমরা গতদিন আলোচনা করেছিলাম ফেয়ার ফাইট ডেয়ার এর মধ্যে পার্থক্য। আজকে আমরা একটু আলোচনা করব, নতুন একটা রুব্রিক্স দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে গ্রিফ ওভার ট্রাইফলস বা ট্রিফলস। ঠিক আছে, ট্রিফল। তো এই ট্রিফলস এর এটা কি বলছে? এ পেশেন্ট হু টেকস স্মল ইস্যুস অ্যাজ ইফ দে ওয়্যার লাইফ থ্রেটেনিং প্রবলেম। একটা পেশেন্ট ছোট ছোট ইস্যু, ছোট ছোট ঘটনা, ছোট ছোট কাহিনী, ছোট ছোট বিষয়, এগুলোকে এমন ভাবে নেয় যেন মনে হচ্ছে লাইফ থ্রেটেনিং প্রবলেম। মানে লাইফ থ্রেটেনিং মানে কি? জীবন কেড়ে নিবে, এরকম এত বড় সমস্যা তার কাছে মনে হয়। লাইফ থ্রেটেনিং প্রবলেমে দ্বারা ছোট ছোট জিনিস, সে দুটা হাঁচি দিল, এটাই মনে হয়ে যাচ্ছে যে তার বিশাল কিছু হয়ে গেছে। এইরকম একটা বিষয়, ছোট ছোট বিষয়কে তারা এইভাবেই নেয়, লাইফ থ্রেটেনিং হয়ে তার কাছে দাঁড়ায়। তো এরকম ইস্যু কেন আসে? আমাদের এখন জানা দরকার যে এরকম ইস্যু, এইরকম বিষয় তার মধ্যে কেন তৈরি হয়। ছোটখাটো বিষয়গুলা তার কাছে মনে হয় যে এটা, মানে একজন আর্সেনিকের কাছে মনে হয় যে এটা আমাকে মেরে ফেলবে। তো দেখবেন আপনার চেম্বারে অনেক রুগী আসবে, রুগী এসে এইভাবে কথা বলে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি মনে হয় আর বাঁচবো না। রুগী এসে বলে যে ডাক্তার সাহেব, আমি আর বাঁচবো না। তো এই পেশেন্ট আসলে কি নিজেকে একদম নিয়ন্ত্রণ, নিজেকে যে কন্ট্রোল করার বিষয়, সেটা সে করতে পারে না। তো এরকম বলনেওয়ালা পেশেন্ট যে আপনার চেম্বারে সেরকম কথা বলে, এরকম পেশেন্টের মধ্যে তিনটা ফেজ চলে আসে, তিনটা ধাপ, তিনটা ফেজ চলে আসে। প্রথমত, সে নিজেকে স্বাভাবিক বা নর্মালাইজ দেখানোর চেষ্টা করে, না কিছু হয়নি, নর্মালাইজ দেখানোর চেষ্টা করতেছে। দ্বিতীয় ফেজে সে খুব ঘাবড়ায় যায়। আর তৃতীয় ফেজে সে আবার কি করে? নিজেকে সামলায় নেয়, নিজেকে কম্পোজ করে ফেলে, কম্পোজ করে ফেলে। তো তৃতীয় ধাপে এসে সে প্রার্থনা করে, আরে না, কিছু হবে না, আল্লাহ আছেন, বিধাতা আছেন, সৃষ্টিকর্তা আছেন, ভগবান আছেন, তিনি ঠিক করে দেবেন, তিনি পথ দেখাবেন। কেন দেখাবেন না? আমি তো তার কাছে চাচ্ছি, তিনি নিশ্চয়ই দিবেন। এইভাবে কিন্তু সে নিজেকে কম্পোজ করে, নিজেকে নর্মালাইজ করার চেষ্টা করে। আল্লাহ তো আছেই, তিনি দিবেন, আমি দিবে না কেন? ভগবান তো আছে, দিবে না কেন? নিশ্চয়ই দিবে, তার কাছে তো আমি চাচ্ছি, দিবে না কেন? এইরকম ভাবনা তার মধ্যে তৈরি হয়ে যায়। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে আছে, দেখেন, পুলিং হেয়ার, ডিজায়ার টু পুল,
হিজ ওন হেয়ার, এই রুব্রিক্সটা কেউ শুনেছেন? পুলিং হেয়ার, ডিজায়ার টু পুল হিজ ওন, হার ওন হেয়ার, কেউ কি ব্যবহার করেছেন, ব্যবহার জানেন? না স্যার। হ্যাঁ, সে তার নিজের চুল নিজে টানতেছে, পুল করা। হ্যাঁ, তো এই রুব্রিক্সটা একটা ওয়ান কাইন্ড অফ ইনজুরি করা বা আঘাতের একটা রুব্রিক। এটাতে দেখেন বেলেডোনাও কিন্তু আছে, আর্সেনিক আছে, পরের মেডিসিনটা কিন্তু বেলেডোনাও আছে, স্লাইডে দেখা যাচ্ছে। তো এটা একটা ডিজায়ার, এখানে কিন্তু লেখা আছে ডিজায়ার, মানে সে চায়, সে হয়তো বাস্তবে করে না, কেবল তার মনের মধ্যে ইচ্ছা জাগে। সরি, যেখানে ডিজায়ার থাকবে, হ্যাঁ, সেখানে কাজ শেষ। এখানে তার মনে করে কিন্তু এখনো করেনি, এটা মাথার মধ্যে রাখবেন। যেমনটা আমি আগে বলছিলাম সেলফ টর্চার, গতদিন বলেছিলাম সেলফ টর্চার রুব্রিক্সের ক্ষেত্রে কি হয়েছে, যে নিজের ক্ষতি করে। ওই সেলফ টর্চারের সাথে এই পুলিং হেয়ার ডিজায়ার, হার ওন হেয়ার, এই দুটাকে যোগ করেন, এই দুই ভাবনাটাকে এক করেন, জুড়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি একটা কন্টেস্ট ভাবেন, দেখবেন যে এই রুব্রিক্সের বিষয়টা চলে আসবে। আমরা সেলফ টর্চারে কি দেখেছিলাম, সে নিজেকে ইয়ে করে, হার্ম করে। আসল বিষয়টা কি, সে নিজে নিজেকে হার্ম করে। আর্সেনিক নিজে নিজের হার্ম করে, ক্ষতি করে, নিজেকে আঘাত করতে চাইছে। তো এই রুব্রিক্সটাকে এইভাবে পড়েন, দেখেন আরো আরেকটা সুন্দর, পরের স্লাইডে যাই তাহলে বুঝতে পারবেন। এটা সুন্দরভাবে অথর লিখেছেন কি, অ্যান আউটওয়ার্ড সিম্বল অফ ইনওয়ার্ড কনফ্লিক্ট, ফ্রাস্ট্রেশন অর সাপ্রেস অ্যাগ্রেশন, হেল্প কি ডিটেক্ট অ্যাগ্রেশন। হ্যাঁ, এটা কি, আমার ভিতরে ইনওয়ার্ড, ইনওয়ার্ড মানে কি, আমার ভিতরে এমন কিছু চলছে যা আমাকে ফ্রাস্ট্রেট করে ফেলতেছে। ফ্রাস্ট্রেট হওয়া তো বুঝেন, ফ্রাস্ট্রেশনে পড়ে যাই না আমরা, এবং আমাকে ফ্রাস্ট্রেট করে তুলছে। আমার ভিতরে একটা স্টিমুলেশন হচ্ছে, একটা ইনওয়ার্ড স্টিমুলেশন হচ্ছে, যেটা আমাকে ফ্রাস্ট্রেট করে তুলতেছে। আমার সাপ্রেসড, হ্যাঁ, সাপ্রেসড ক্ষোভ বা অ্যাগ্রাশন, যাই বলেন, হ্যাঁ, এখানে লেখা আছে যা নিজেকে, নিজের প্রতি পরিচালিত ক্রোধ, সেলফ ডাইরেক্টেড অ্যাগ্রেশন। এর নিচে কি লেখা আছে, সেলফ ডাইরেক্টেড অ্যাগ্রেশন, নিজের প্রতি নিজের পরিচালিত, নিজে আমি যে ক্ষোভটা চালাচ্ছি সেটা, সেখান থেকে নিজেকে কষ্ট দেওয়া, টর্চার করা, আঘাত দেওয়া বা ইনজুর করার ভাবনা আসে। বুঝতে পারছেন? মানে এমন কোন একটা ইনওয়ার্ড একটা ফ্রাস্ট্রেট, মানে কিছু চলছে মনের মধ্যে, ওই ট্রিপল নিয়ে, যেটা আমাকে ফ্রাস্ট্রেট করে তুলতেছে। আর এই ফ্রাস্ট্রেট হওয়ার কারণে আমি নিজে নিজেকে অ্যাগ্রেশন করছি, নিজেকে টর্চার দিচ্ছি, নিজেকে আঘাত করছি। আমার ভেতরে ভাবনা চলে আসছে, সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসছে। হ্যাঁ, এমন মন চাই যে নিজের একটা কিছু ক্ষতি করে ফেলবো, একটা করে ফেলবো, এরকম একটা ইয়ে হয়ে যায়। এখানে এই যে চুল টেনে ধরা, হ্যাঁ, হেয়ার পিক, চুল টেনে ধরা, এটা একটা খুব সূক্ষ্ম একটা বিষয়। আপনাকে কিন্তু ওই রুগী এসে বলবে না আমি চুল ধরে ধরে টানি, আপনাকে অনুভূতিটা বুঝতে হবে। চুল ধরে ধরা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। সম্পর্ক নষ্ট নষ্ট করে ফেলা, এটাও কিন্তু এরকম সূক্ষ্ম বিষয়। যখন আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, তখন আপনার সম্পর্ক কিন্তু ইয়ে থাকে, কি হয়, খুব প্রিয় পার্টনার, আমার বউ বা আমার মা বা যাই হোক আমার প্যারেন্ট, যার সাথে আমার খুবই হৃদ্যিক রিলেশন, আমি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমার সাফারিং এর লেভেল যখন 50% ক্রস করে যাচ্ছে, তখন আমি কি করতেছি, আমার টাম্বলারকে বাইট করতেছি। এটাও কিন্তু দেখেন, ভালো করে দেখেন আমি কিভাবে রুব্রিক্সের সাথে রুব্রিক্সের লিঙ্ক করতেছি। ইনওয়ার্ড, এই কি বলে, পুলিং ডিজায়ার হার পুল, এটা দেখেন কিভাবে আমি আমার টাম্বলারকে ইয়ে করতেছি। আপনি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, তখন সম্পর্কের বিষয় এরকম হবে, আপনি টাম্বলার বা কাছের মানুষকে আপনি হার্ট করবেন, কটু কথা শোনাবেন, তাকে আক্রমণ করবেন, অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। আলটিমেটলি তো পক্ষান্তরে আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আপনার বউকে আপনি একটু পেতনি বলেন, একটু পচা কথা বলেন, তোমার মা তোমাকে এটা শেখায়নি, তুমি কি এটা বাপ মায়ের কাছ থেকে শিখে আসুনি, এই কথাগুলাই বলেন প্রিয়তম স্ত্রীটাকে, সে কিন্তু মুখ ভার করে থাকবে। তার মানে কি, আপনি আপনার সম্পর্কের মধ্যে ক্ষতি করে ফেলতেছেন, আলটিমেটলি আপনি নিজেরই ক্ষতি করলেন, তাই না? তাহলে এই রুব্রিক্স গুলার ভাবনা কিন্তু এটাই হলো, আপনি আসলে নিজে নিজে করলেন এবং এটাতে আপনার কোনো লাভই হবে না। এরপরে খুবই চমৎকার একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব,
রেজ চেইন মানে চেন্দে বাঁধা, দড়িতে বাঁধা, চেন্দে বাঁধা। হ্যাড টু বি, রূপবৃষ্টা দেখেন, রেজ চেইন হ্যাড টু বি। রেজ হচ্ছে রাগের থেকেও বড় কিছু। শুরুর দিকে এই রূপবৃষ্টা আমি অনেক আগে ব্যবহার করতাম, আমি বাচ্চাদের কাছে এই রূপবৃষ্টা ব্যবহার করতাম। তো আর্সেনিকের বাচ্চাদেরকে আমি আপনাকে বলেছি, কয়েকদিন থেকে আলোচনা করছি, বাচ্চাদেরকে কিন্তু কাবু করাটা বা নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু আসলে খুব কঠিন। কিন্তু কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন বা কাবু করতে পারবেন, এরও টেকনিক আছে। যেমন ধরেন, ভালো করে বুঝেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এগুলো খুব কঠিন কথা না, খুব সিম্পল ওয়ার্ড আমি বুঝাচ্ছি। তো মনে করেন মা বাচ্চাকে কোনো শপিং মলে নিয়ে গেছে, একটা ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে গেছে। মনে করেন বাচ্চার চুলকানি বা পেটের কোনো একটা সমস্যা হচ্ছে। তো এরকম সমস্যা হলে মারা সাধারণত ধরেন যে তার সন্তানকে সাথে করে নিয়ে যায়। তো এখানে কি বলছে, রেজ হ্যাড টু বি চেঞ্জ, মানে তাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে চেঞ্জ করতে হবে, মানে আপনাকে বাঁধতে হবে। তার রাগ এত হতে পারে বা সে এত ডিস্ট্রাকটিভ হতে পারে বা ধ্বংসাত্মক হতে পারে, এত তাদের মানে মানে ডিস্ট্রাকটিভ আচরণ এত বেড়ে যেতে পারে যে তাকে নিয়ন্ত্রণ করতে গেলে আক্ষরিক অর্থে আপনাকে শক্ত করে ধরতে হবে, হাতের মধ্যে চিপে ধরতে হবে, বাঁধতে হবে। মানে যেভাবেই হোক আপনাকে তাকে কাবু করতেই হবে। সুতরাং আর্সেনিকের রেজ হচ্ছে অ্যাঙ্গারের পরের লেভেলটা হচ্ছে রেজ। তো আর্সেনিকের রেজকে কাবু করাটা অতটা সোজা না। আপনি হয়তো দেখে থাকবেন মা কথা শোনানোর জন্য বাচ্চার দুই হাতে শক্ত করে ধরে রাখছে, হ্যাঁ ধরে রাখতেছে, বাচ্চা খালি মাথার এদিকে এদিকে করতে, চেম্বারে দেখা যায়। কিন্তু তখন মা একদম লাগাই দিল একটা থাপ্পড়, বা থাপ্পড় না দিলে বলে কথা শুনবি, বসবি চুপ করে, না দিব লাগাবো একটা। হ্যাঁ, এই যতক্ষণ না তাকে এইভাবে কাবু করা হচ্ছে, নট নেসেসারি তাকে চেন দিয়ে বাঁধা, এইভাবে কাবু করা হচ্ছে, দিব একটা লাগায়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু নিয়ন্ত্রণে আসবে না। আপনি চেন যতক্ষণ না করছেন ততক্ষণ সে নিয়ন্ত্রণে আসবে না, সে কিন্তু নিয়ন্ত্রণের বাইরেই থাকবে। তাই তাকে চেন করা মানে হচ্ছে তাকে কাবুতে রাখা, নাহলে সে অনেক বেশি ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। তাহলে একদম মানে আপনার চেম্বার আসলে দেখা যাচ্ছে চেম্বার তছনছ করে ফেলবে। তাহলে আর্সেনিকের বাচ্চাদেরকে বা আর্সেনিকের পার্সনকে কাবু করতে গেলে আপনাকে চেইন করতে হবে। তাহলে এই চেইন মানে কিন্তু দড়িতে বাঁধা না, এই যে হাত দিয়ে ধরলেন এটাও হতে পারে, আবার এই যে লাগাবো একটা চুপ, এই যে এই ইয়ে করতেছেন, এই ধমকটা দিচ্ছেন, এটাও কিন্তু চেইন করা। এরপরের স্লাইডটাতে আমরা আসি। অ্যাঙ্গার, if one spoke of her complete recovery. Anger if one spoke of complete recovery aggravate, এরূপ দিকটা এইভাবে পড়তে হয়। মানে আমরা আগে পড়েছিলাম, আমরা 2-4 দিন আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম ডাউটফুল রিকভারি অফ, হ্যাঁ, আর এখানে থাকতেছে হচ্ছে অ্যাঙ্গার অ্যাগ্রাভেটস হয় যদি কেউ এসে তাকে, ইফ ওয়ান স্পিক অফ কমপ্লিট রিকভারি, কেউ আসে তাকে জ্ঞান দিচ্ছে, আরে ভয়ের কিছু নেই, একদম ঠিক হয়ে যাবে, তো মামুলি ব্যাপারে, টেনশনই করো না, ঠিক হয়ে যাবে একদম, এইরকম যদি কেউ বলে, তাহলে সে তার মধ্যে একদম রাগ তৈরি হয়ে যায়, সে অ্যাঙ্গার হয়ে যায়। তো এখানে তার মধ্যে তো আমরা কি দেখছি, আর্সেনিকের পেশেন্টদের মধ্যে তো নিজের একটা ডাউটফুল রিকভারি তো থাকে, আর এখন অন্যজন জ্ঞান দিতে আসছে, আরে এটা কোনো ব্যাপারই না, এটা বাম হাতের কাজ, সব ঠিক হয়ে যাবে, তাহলে তার তো রাগ তৈরি হবে। এখন ভাবুন এই রুব্রিক্স আপনার চেম্বারে আপনি কিভাবে ধরতে পারবেন, কিভাবে এই রুব্রিক্সটা আপনি আপনার পেশেন্টের মধ্যে নেবেন, অথবা একটা পেশেন্ট আপনার চেম্বারে আসলো, এই রুব্রিক্স নিয়ে কিভাবে আপনার সামনে প্রেজেন্ট হবে, খুব ভালো করে খেয়াল করেন। রুগী এসে বলে, ডাক্তার সাহেব রোগের সময় তো আমার কেউ শোনে না, রোগের সময় তো আমার কেউ শোনে না, হ্যাঁ, আমার রাগ তো কেউ বুঝেও না, আর তারা এসে আমাকে জ্ঞান দিয়ে বলে, আরে কোনো বিষয় না, ভয় পাওয়ার কিছুই নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে বাবা, তুমি কি করে বুঝলা যে সবকিছু ঠিক হয়ে যাবে? রুগীরা এসে এইভাবে বলে, এমনি তো কেউ আমার ইয়ে নাই, আমার কি অসুখ বিসুখ সেটাও বুঝে না,
হ্যাঁ, আবার এসে জ্ঞান দিতে এসে বলে আরে এ তো কোনো ব্যাপার না, টিউমার, কত টিউমার হয়ে গেছে এগুলা, ওইগুলো ভয় পাওয়ার কিছু না, একদম ঠিক হয়ে যাবে। তখন রুগী বলে যে আরে বাবা তুমি এটা বুঝলা কি করে যে এটা ঠিক হয়ে যাবে? এই সিম্পল প্রেজেন্টেশন, এই সিম্পল কথোপকথন থেকে আমরা কিন্তু এই রূপটার কথা চিন্তা করতে পারি। তো এই বিষয়টা আবার কনসোলেশন বা সিম্প্যাথি, আমরা ওই যে রুব্রিক ছিল না আমাদের এখানে, কি দেওয়া আছে নাকি না দিই, আমাদের দুটো রুব্রিক ছিল, আজকে আমি আবার রিপোর্টে ওপেন করি, দেখেন আমাদের রুব্রিক আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন। কনসোলেশন অ্যাগ্রাভেশন আমি লিখে দিচ্ছি, কনসোলেশন অ্যাগ্রাভেশন, অথবা কমপ্লিট পেপারটা দিতে পাবেন কনসোলেশন অ্যাগ্রাভেশন সিম্প্যাথি অ্যাগ্রাভেশন। আমি এর রুব্রিকটা একটু লিখে দিলাম, তাহলে লিখে নেন। হ্যাঁ, এই জিনিসটা আবার কিন্তু ভাবা যাবে না যে তাকে বুঝাতে আসছে। হ্যাঁ, যদিও এই রুব্রিক দুটাতে, এই যে রুব্রিক দুটা দিলাম এই দুটাতে আর্সেনিক আছে, হ্যাঁ, কিন্তু ওর কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেশন না। এই যে আমি একটু আগে যে ভাষণটা বললাম, মানে রুগী এসে যে কথাটা বলে যেটা বললাম, এটা কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেশন না। তো সে বলে যে আরে সে যে বলছে, তার এত নলেজ থেকে আসলো, সে যে বলছে যে আমার এটা টিউমার না বা আমার এটা এমনি ঠিক হয়ে যাবে, এত নলেজ সে থেকে পেলো, কিসের ভিত্তিতে সে এরকম কথা বলতে পারে? এভাবে যদি কারোর সাথে যদি দেখাই হয় আর সে যদি বলে যায় ঠিক হয়ে যাবে, তাহলে কি ঠিক হবে? আর এইভাবে কি ঠিক হয়? এভাবে কি বলা উচিত? এই বিষয়টা তার মধ্যে আসলে রাগ তৈরি করে। কেন সে বলবে? জানে না পটর পটর তুই কি বেটা ডাক্তার? বুঝতে পারছেন? তো এইভাবে তৈরি হওয়া রাগ তার মধ্যে তৈরি হয়, এরকম রাগ তৈরি হয় যখন কেউ কমপ্লিট রিকভারি নিয়ে তার কথা বলে, আরে এটা চিন্তাই করো না, একদম ভালো হয়ে যাবে, নিমিশেই ঠিক হয়ে যাবে, ও পিত্ত পাথরি করে তো বলে বাইরে হয়ে যাবে, এইরকম কথা যখন কেউ বলে, তখন তার মধ্যে এই আর্সেনিকের পেশেন্টের মধ্যে রাগ তৈরি হয়। তাহলে রুব্রিক্সটা কি বললাম? রুব্রিক্সটা বললাম অ্যাঙ্গার ইফ ওয়ান স্পিক অফ হার কমপ্লিট রিকভারি, আরে এটা ভালো না, একদমই ঠিক হয়ে যাবে, এই কথাটা তাকে রাগ করে ফেলে। কেন রাগ করে? কারণ তার মধ্যে তো এটা ঠিক হবে কি হবে না, এটা তো একটা তার মধ্যে একটা ডাউটফুল রিকভারি আছে। আর বেটা ডাক্তার না কিছু না, লেম্যান, সে এসে বলে দিচ্ছে যে ঠিক হয়ে যাবে। আর্সেনিক রোগীর মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, আপনি যদি ডাক্তার হিসাবে যদি তাকে কমপ্লিট রিকভারি নিয়ে কথা বলেন বা নিশ্চয়তা দেন, তবেও কিন্তু তার কাছে মনে হয় যে এটা কিভাবে সম্ভব। ডাক্তার বলে দিল এই 70 mm গল স্টোন বলে যাবে, মুখ দিয়ে বাড়াই যাবে, এটা কিভাবে সম্ভব? সে সেটা বিশ্বাস করতে পারে না। এবং যদি আপনি এরকম কথা বলেন আর্সেনিককে যে কমপ্লিট রিকভারি, এটা ভালোই না, সে কিন্তু বিরক্ত হয়। অতএব আর্সেনিককে আপনি ওই রকম কনসোলেশন দিতে যেন না। আমি গতদিনও বলেছি যে একদম হোপ দিয়ে দিবেন না, আর এই চলে আসছেন যখন একদম ভালো হয়েছে, এগুলা কথা আর্সেনিককে বলতে গেলে আপনি বিপদে পড়বেন। তো আপনি যদি বলেন কিছুটা আপনি ওষুধ খান, কিছুটা উন্নতি হবে, ধীরে ধীরে আরাম পাবেন, এটা সে মেনে নেবে। কিন্তু আপনি যদি বলেন যে না এটা একদম কমপ্লিট রিকভারি হয়ে যাবে, তখন সে বিরক্ত হবে, রাগ করবে। ডাক্তারের উপরে তো সে মূলত বিরক্ত, রাগ দেখাতে পারবে না, কিন্তু তার কথাবার্তা বা ইয়েতে সে কিন্তু বিরক্ত হবে। কি বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা চলে গেলাম। এই রুব্রিক্সটা আমরা নিয়েছি কোন রেপার্টরি থেকে, দেখি কে বলতে পারেন? পাঠক। হ্যাঁ, থ্যাংক ইউ। পাঠক রেপার্টরি থেকে। কিভাবে বুঝলাম পাঠক রেপার্টরি থেকে? বলেন। বর্ণ আকারে সাজানো স্যার। হ্যাঁ, প্রথমে অ্যালফাবেট দিয়ে লেখা আছে, এখানে মাইন্ড দেওয়া নাই, এখানে পি দেওয়া আছে। পি, পিঞ্চিং এমএল, ঠিক আছে? তো পিঞ্চিংটা কি? পিঞ্চিং হলো সাজেস্টিং দ্যাট শার্প সেলফ ইনফ্লেক্টেড স্টিমুলেশন ডাইভার্স অর নিউট্রালাইজ ডিপার মেন্টাল টেনশন, এটা কিন্তু ডিকশনারি মিনিং। তো পিঞ্চিং অ্যামুলারেট, এই রুব্রিক্সটাতে আরেকটা ওয়ার্ড যোগ করতে হতো, যেটা মানে ম্যাথমেটিকাতে আছে, সেটা হলো সেলফ পিঞ্চিং। পুরা রুব্রিক্সটা দাঁড়াবে হচ্ছে পিঞ্চিং সেলফ অ্যামুলারেট, পিঞ্চিং সেলফ এমএল, ঠিক আছে?
তো এটা আসলে এক ধরনের তীব্র স্বপ্রণোদিত উদ্দীপনা কি বলছে, শার্প সেল ইনফ্লেক্টেড স্টিমুলেশন। দেখেন, সেলফ ইনফ্লেক্টেড স্টিমুলেশন, শার্প সেলফ ইনফ্লেক্টেড স্টিমুলেশন, তীব্র স্বপ্রণোদিত উদ্দীপনা যা তার গভীর মানসিক উত্তেজনাকে সারিয়ে দেয়, প্রশমন করে। যেমন নিজেকে পিঞ্চ করা, যেমন নিজেকে ডাউট করা, নিজেকে নেগেটিভ করা বা নেগেটিভ কথা বলে কষ্ট দেওয়া বা নিজেকে দমন করা। হ্যাঁ, নিজের ভুলগুলা স্বীকার করা বা নিজেকে তুচ্ছ করে সে তার মানসিক চাপটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। মানে পিঞ্চ করলো, ফিজিক্যালি যদি চিন্তা করে পিঞ্চ করলে তখন ওর অন্যদিকে টেনশন ছিল, ওই টেনশনটা এদিকে নিয়ে আসলো। তো এই যে ডাউট করাটাও কিন্তু এই এর মধ্যে পড়ে, সেলফ শার্প সেলফ ইনফ্লাক্টেড স্টিমুলেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আর্সেনিকের, একটু আগে বলতেছিলাম রুব্রিক বলিনি, আর্সেনিকের আরেকটা দিক হলো এরা হলো অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট মানে তো আমরা জানি, তাই না? অ্যাফেকশনেট মানে কি? অ্যাফেকশনেট মানে কি বলেন দেখি, হোয়াট ইজ অ্যাফেকশনেট? ভান করা স্যার। না, ওটা তো অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে ভান করা, আর এটা হচ্ছে অ্যাফেকশনেট। AFFECTION। স্নেহ। হ্যাঁ, হ্যাঁ, স্নেহ। ঠিক আছে। তো অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহ, ভালোবাসাময়, এরকম। তো এই অ্যাফেকশনেটের মধ্যে আমরা আর্সেনিককে দেখি। এটা কিন্তু আর্সেনিকের একটা কি বলবো, অত্যন্ত মানে খুব পজিটিভ দিক। তো আর্সেনিক রোগীরা ডাক্তারের সামনে সাধারণত সেরকম রূঢ় বা কর্কশ হয় না, কখনোই বিরক্তি নিয়ে কথা বলে না। এটা কিন্তু নোট করে নেন, আর্সেনিক রোগীরা আপনার সামনে কখনোই কর্কশ বা রূঢ় হয়ে কথা বলবে না, কখনো বিরক্তি প্রকাশ করবে না। তারা খুব মিষ্টি করে কথা বলে, মিষ্টি সুরে কথা বলবে। হ্যাঁ, তো আর্সেনিক পেশেন্টের মধ্যে অনেক বেশি অ্যাফেকশনের বিষয়টা আপনারা পাবেন। হ্যাঁ, বাড়ির লোকেরা দেখা যাচ্ছে যে সাথে করে নিয়ে আসছে আর্সেনিক পেশেন্টকে, তার আইপিআর তাকে সাথে করে নিয়ে আসছে, আপনার সাথে কথা বলা দেখে পুরো অবাক হয়ে যায়। আরে ডাক্তার সাহেব, সে আপনার সাথে কি দেখেন তো কিরকম করে কথা বলছে, কি মায়াবী কথা বলতেছে, মায়াবী স্বরে কথা বলতেছে। আর আমাদের সাথে তো এমনটা কখনোই করে না, সব সময় রাগ নিয়ে কষ্ট করে কথা বলে। এই রুগীর অ্যাটেন্ডেন্সে যান এসে বলে, সে ডাক্তারের কাছে নিজের দোষগুলাকে অকপটে স্বীকার করে, এবং এটাতে যে ডাক্তারকে তার যে দোষ ত্রুটি গুলো আছে এগুলা সে যে বলে, এই বলার মধ্যে তার মধ্যে এক ধরনের স্বস্তি সে পায়। সে বলে যে ডাক্তার সাহেব, আমি খুব খারাপ মানুষ, কখনো আমি খুব কখনো কখনো আমি খুব রূঢ় হয়ে পড়ি, খুব কর্কশ হয়ে পড়ি, আমি অন্যদের সাথে ঠিক মতো ব্যবহার করতে পারি না, আমি অন্যদের সাথে খুব সুন্দর ব্যবহার করতে পারি না, ঠিক মতো আচরণ করতে পারি না। কোনো জিনিস তো এমন হয় ডাক্তার সাহেব যা কখনোই ঠিক হয় না, আমি করেছি কিন্তু ওটা মোটেই করা ঠিক হয়নি। তো পিঞ্চিং সেলফ অ্যামোলেরেট, যখন সে নিজের ভুল বা দোষের কথা বলে তখন তার ভালো লাগে। একটু আগে রূপদিসটা বললাম, পিঞ্চিং সেলফ অ্যামোলারেট, নিজের কথা বলো না ডাক্তার সাহেব, আমার বউয়ের সাথে না আমার একটু কেন জানি পারি না ডাক্তার সাহেব, কন্ট্রোলই করতে পারি না, আমি জানি এটা করা উচিত না, খুবই খারাপ ব্যবহার করি ডাক্তার সাহেব, আমি গাল দিতে চাই না বাচ্চাদের, কিন্তু মুখ দিয়ে গাল বাড়ায় যায়। এই যে খারাপ কথাগুলো, এটা কিন্তু পিঞ্চিং সেলফ। এবং এই কথাগুলো বলার সময় তার মধ্যে একদম স্বস্তি আসে, এটাই হলো পিঞ্চিং সেলফ অ্যামোলারেট। দেখেন, একটার মধ্যে একটা কিভাবে আমরা রুবিস ঢুকাই দেব। তো অ্যামুলারেট মানে হলো ওয়ান হু শোজ অ্যাফেকশন অর ক্যারেক্টারাইজড বাই অ্যাফেকশন। হ্যাঁ, লাভেবল, এমন একজন ব্যক্তি যে ভালোবাসা প্রকাশ করে এবং যার চরিত্রটি খুব প্রিয় এবং লাভেবল থাকে। অ্যাফেকশনের মানে হচ্ছে এটা। এবং সাথে সাথে সে খুব মাইল্ড, আমাদের রূপদিক আছে মাইল্ডনেস, অনেক বড় রূপদিক, মাইল্ডনেস। আপনারা হয়তো বলবেন যে স্যার, আমরা তো আর্সেনিক বলতে খালি অস্থিরই বুঝি, রেস্টলেসনেস বুঝি, হ্যাঁ, ধরো হারি বুঝি, ইমপেশেন্ট বুঝি,
হ্যাঁ, আর্সেনিকের কথা বললে তো সব ডাক্তাররা সবাই সব স্যাররা তো এটাই পড়ান। ঠিক ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার চেম্বারে, আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমাদের ক্লিনিকে আমাদের চেম্বারে আর্সেনিককে কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ হতে দেখা যায় না। আমরা তার আইপিআর এর কাছ থেকে, তার অ্যাটেন্ডেন্সের কাছ থেকে আমরা শুনি, তখন তারা বলে যে সে খুব রেস্টলেসনেস, অস্থির হয়ে যায়, হ্যান ত্যান। কিন্তু আর্সেনিককে অ্যাজ এ ম্যান আমার সামনের চেয়ারে যখন বসে থাকে তখন কিন্তু আমরা অতটা অ্যাগ্রেসিভ পাই না, অতটা অস্থিরতা তার মধ্যে আমরা দেখতে পাই না। যদিও সে কিন্তু রেস্টলেসনেস থাকে তার মাইন্ডের মধ্যে, তার কথাবার্তার মধ্যে আপনি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট পাবেন, তারপরেও সে ডাক্তারের সাথে কথা বলার সময় অনেক মাইল থাকে, মাইলনেস যে বিষয়টা আমরা তার মধ্যে দেখতে পাই, অনেক বেশি মাইল পাওয়া যায়। তার আসল অ্যাগ্রাভেশন বা অ্যাগ্রাভেশন বলবো না, তার মেজাজ, হ্যাঁ, তার কি বলবো, মর্জি, তার অ্যাটিটিউড, তার রেস্টলেসনেস এর যে বিষয়গুলো বললাম, এটা সে কিন্তু তার বাসাতেই দেখায়, আপনার চেম্বারে দেখাবে না। তাহলে এই ক্যারেক্টারটাও কিন্তু আর্সেনিকের সবচেয়ে বড় একটা কন্ট্রাডিক্টরি পার্ট, বুঝতে পারছেন? তো যখন আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনি কেন একা থাকতে চান না, আমরা রোগীকে বলি যে আপনি কি করেন বাসায়, কেন থাকতে, কিভাবে থাকতে পছন্দ করেন, এগুলো নানান টাইপের প্রশ্ন করি। তো রুগী বলে যে ডাক্তার সাহেব আমার লোকজনের সাথে থাকতে বলে, কেউ না কেউ আমার সাথে থাকুক, এরকম এটা আমি চাই। তো তখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কেন কেন একাই থাকেন না, কেন লোক সঙ্গ চান? তখন পেশেন্ট বলে যে ডাক্তার সাহেব আমার একা থাকতে ভয় লাগে। খুব ইম্পর্টেন্ট কথা, ডাক্তার সাহেব আমার একা থাকতে ভয় লাগে। আমি যখন একা থাকি, শুয়ে থাকি, বা আমার হাতে কোনো কাজ থাকে না, তখন রাজ্যের যত নেগেটিভ চিন্তা আমাকে ঘিরে ধরে, রাজ্যের যত নেগেটিভ থট আমার চারিপাশে ঘুরঘুর করে। এই জন্য আমি সবসময় বিজি রাখি। কেন বিজি রাখি? তাহলে আমি যদি অন্য কাজে বিজি রাখি, আমার পাশে কেউ থাকে, তার সাথে গল্প করি বা কথা বলি, তাহলে সেই চিন্তাগুলা আমার মাথায় আর আসে না। আমি এই চিন্তাগুলাকে এড়িয়ে চলার জন্য আমার আমি থাকি। একাই থাকলে আমার মনের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। তো একজন পেশেন্ট আসছিল, একজন পেশেন্ট এসে বলছে যে ডাক্তার সাহেব আমার একা থাকতে খুব ভয় লাগে, এই জন্য আমি একদমই রেস্ট নিতে পারি না। আমি যদি রুমে একাই থাকি আমি ঘুমাতেই পারবো না, আমি রেস্টই নিতে পারবো না। যখন আমার কোনো কাজ থাকে না, তখন আমার মাথার মধ্যে একদম নেগেটিভ থট গুলো আসতে থাকে ডাক্তার সাহেব, এবং ঘুর 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 করতে থাকে। রুগী এসে এই কথাগুলো বলছে। তো আমরা কি রুব্রিক্স নিতে পারি? রুব্রিক্স নিতে পারি, কি নিতে পারি? অ্যাংজাইটি অ্যালোন হয়েন। সে একাই থাকতে পারে না, তার মাথার মধ্যে রাজ্যের নেগেটিভ থট, উল্টাপাল্টা চিন্তা একদম ভেসে বেড়ায়। হ্যাঁ, থট রাস হয়েন অ্যালোন, একটাই মেডিসিন, আর্সেনিক। থট রাস হয়েন অ্যালোন। রাজ্যের যত খেয়াল, খারাপ খারাপ খেয়াল তার মধ্যে আসতে থাকে, আমার সাথে এটা হয়েছে, ও ও আমার সাথে এই করেছে, আমার শাশুড়ি আমাকে এটা বললো, আমার দেবর এটা বললো, ননদ আমার এটা বললো, আমার ছেলে আমার সাথে এটা করেছে, আমার ছেলে তো এই কথাটা বলে ভালো করেনি, আমার ছেলে আমার সাথে ভালো ব্যবহার করেনি। এই ধরনের নেগেটিভ থট তাকে একদম ঘিরে ফেলে এবং তাকে অস্থির করে তোলে। ঠিক আছে, এই কারণে তাহলে আর্সেনিক কেন একা থাকতে পারে না, বুঝতে পারলেন? কি বোঝা গেল? বুঝেন? জি স্যার, বুঝে গেল, বুঝে গেল। হ্যাঁ, আর্সেনিক একা থাকে না, থাকতে ভয় পায়, কারণ রাজ্যের খারাপ খারাপ চিন্তা। কোন ধরনের খারাপ চিন্তা? এই যে ডেলি অ্যাফেয়ার্স এর যে, তার আইপিআরদের সাথে যে খুটখাট সম্পর্ক বা ইয়েগুলা ছিল, সেই কথাগুলা, আমার শাশুড়ি কেন এইভাবে তাকালো, আমার ননদ কেরকম ঠোঁট উল্টা করে কথা হলো, এই যে খারাপ খারাপ চিন্তাগুলা তার মাথার মধ্যে আসে। তো সে একা থাকলে তার রোগ নিয়ে খুব দুশ্চিন্তা হতে থাকে, বিশেষ করে তার রোগ নিয়ে খুব দুশ্চিন্তা হতে থাকে। হয়ে গেল এই যে হাইপোকন্ড্রিয়াসিস অ্যালোন হয়, এর উদ্দেশ্যটা দেখেন।
রোগ নিয়ে দুশ্চিন্তা, হাইপোকন্ড্রিয়াসিস আমি তো অর্থ বলেছিলাম, রোগ বাতি। হাইপোকন্ড্রিয়াসিস হয় ন্যালো, একটাই মেডিসিন আর্সেনিক। আপনারা এই কথাটা মনে রাখবেন, খুব ভালো করে খেয়াল করে রাখবেন, নোট করে নেবেন। আর্সেনিক পেশেন্ট অসুস্থ, তার মাথা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, বা অন্য কোনো রোগ কষ্টে ভুগছে, এরকম অবস্থায় সে কখনোই একা থাকতে চাইবে না। এগুলা ভেরিফাই করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রেও পাবেন, বড়দের ক্ষেত্রেও পাবেন। যে কোনো কষ্টের চূড়ান্ত অবস্থায় 50% 60% সাফারিং বেড়ে গেছে, এরকম অবস্থায় সে একাই থাকতে চাইবে না। সে চায় কেউ অন্তত তার সাথে থাকুক, কেউ অন্তত তার সাথে থাকুক। পরের স্লাইডটা দেখেন। ইন হিজ or state that is in despair, an arsenic patient does not wish to stay alone. অসুস্থতা সেই হতাশাজনক অবস্থা তথা ডিসপেয়ার, এই ডিসপেয়ারের কারণে আর্সেনিক রোগী একা থাকতে চায় না। ইন সিকনেস, although he is disturbed by noise and light, he dislike people talking unless, আমি অর্থ করে দিচ্ছি, অসুস্থ অবস্থায় সে অতিরিক্ত নয়েজ এন্ড লাইট, অতিরিক্ত শব্দ বা আলোতেও বিরক্ত হয়। একটা কথা মনে রাখবেন, আর্সেনিকের রোগটা কেমন হবে? মনে করেন আর্সেনিকের মাইগ্রেনের পেন হচ্ছে, আর্সেনিকের ডিসমেনোরিয়া হয়েছে। ডিসমেনোরিয়া কি? হোয়াট ইজ ডিসমেনোরিয়া? মাসিক ব্যথা স্যার। হ্যাঁ, মাসিকের ব্যথা বা এই টাইপের কোন একটা পেইন শুরু হয়েছে, মাথা ব্যথা হচ্ছে, মাইগ্রেন হচ্ছে। আপনি তাকে জিজ্ঞাসা করেন, এই প্রশ্নটা অবশ্যই করবেন ব্যথা যন্ত্রণায়। আমি ব্যথা নিয়ে আপনাদের একটা করাবো, লম্বা 3 মাসের কোর্স করাবো, আমি প্রিপারেশন নিচ্ছি, খুব সুন্দর হবে। এবং হাউসফুল কোর্স যাতে হয় সেটা আমি আপনাদের কাছে চাইবো। আমি তো আপনাদেরকে ভালো দিব, কিন্তু আপনারা চেষ্টা করবেন আমি মানে আপনারা মানে হাউসফুল করা যায় কিনা। তো যাক, তো মাথা ব্যথা নিয়ে আসছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন মাথা ব্যথা হলে আপনি কি করেন? রেস্ট নিই। কিভাবে রেস্ট নেন? প্রথমে সে বলবে, প্রথমে বলবে যদি বাধ্য হয়ে রেস্ট নিই, মানে আমি প্রথমেই যাই না কিন্তু আমি বাধ্য হয়ে গেলাম রেস্ট নিতে, বাধ্য হয়ে রেস্ট নিই, যদি তাকে শুয়ে থাকতে হয় তাহলে প্রথমে সে যে কাজটা করবে, রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আমি আমার রুমের দরজাটা ভিড়াইয়া দিই। রুমের দরজাটা কি করে? লাগায় দেয়। আমার অনেক বেশি অন্ধকার বা আলো নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু আমার রুমের মধ্যে একদম নিস্তব্ধতা চাই, কোনো আওয়াজ চলবে না, পিন ড্রপ সাইলেন্ট থাকতে হবে। তো এরকম কথা বললে আবার কোন কোন মেডিসিনের কথা মনে পড়ে আপনাদের? যে সিরিয়াল লাক্সমিকে। হ্যাঁ, আর বলেন, বেলেডোনা, কোকুলাস, ব্রায়োনিয়াও তাই কিন্তু, তাই না? ডিস্টার্ব চলবে না। এখন মানে এইরকম অবস্থা থেকে, এইরকম কন্ডিশনে আজকের পর থেকে আপনি আপনার মাইন্ডের যে ম্যাথমেটিক আছে, আপনার মস্তিষ্কের যে রেপার্টরি আছে, এই রেস্ট নিব এবং একদম নিস্তব্ধ থাকতে হবে, কোনো আওয়াজ চলবে না, এরকম ক্ষেত্রে আর্সেনিকের নামটাও যুক্ত করে নেন। আজ থেকে আর্সেনিককেও সেখানে যুক্ত করে নেন। আর্সেনিকের ক্ষেত্রে কি হয় জানেন? ভালো করে শোনেন, যারা আছেন একদম মন প্রাণ এদিকে লাগাই করেন। ঘরের বাইরে খটখট শব্দ হোক, খোয়া ভাঙ্গুক, ওই যে আমাদের বিল্ডিং গুলা যখন তৈরি করে খোয়া ভাঙানো মেশিন দেখছেন, গড়মড় 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 করে শব্দ হয়। ভালো করে বুঝেন, আর্সেনিকের ক্ষেত্রে কি হচ্ছে? ঘরের বাইরে খটখট শব্দ হচ্ছে, খোয়া ভাঙানোর শব্দ হচ্ছে, যা খুশি সমস্যা হোক, শব্দ হোক, কোনো সমস্যা নাই। কিন্তু দরজা খোলা আর আওয়াজ ভেতরে, আওয়াজ হচ্ছে ভেতর থেকে, খাটের পাশে সামান্যতম শব্দ হলেও সেই ইরিটেট। আমি বুঝাতে পারলাম? ঘরের বাইরে সাউন্ড হচ্ছে, কোনো সমস্যা নাই, খোয়া ভাঙানোর শব্দে ঘুম আসে না, সেটাতেও তার সমস্যা নাই, কিন্তু দরজা খোলা থাক বা বন্ধ থাক, একজন এসে তার ঘরের সামনে, ধরুন বউ এসে ঝাড় দিচ্ছে, খটখট করে শব্দ হচ্ছে, বা একটু ঝাড়লে যেরকম ধপ ধপ করে শব্দ হয়, একটু বাড়িটা দিচ্ছে, বা বাচ্চারা একটু খেলনার শব্দ হচ্ছে, ধরেন যে গিয়ার গাড়ি দিয়ে ঘর করে শব্দ হলো, সামান্য সামান্যতম শব্দ যদি হয় তাহলে সেই ইরিটেট হয়ে পড়ে।
আর তার সাথে মানে আনইউজলেস কোনো কথাই বলা যাবে না, অপ্রয়োজনীয় কোনো কথাই বলা যাবে না। তার ব্যথা এই অবস্থার কথা বলতেছি, আপনি কোনো কথাই তার সাথে বলতে পারবেন না। এখন তার রুমে বসে আপনি তার সাথে কথা বলতেছেন, এমনি প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলছেন, কারণ সেও চায় মনটাকে ডাইভার্ট করতে, ওই লেভেলে ইয়ে করতেছেন, নর্মাল কথাবার্তা বলতেছেন, সব ঠিক আছে। কিন্তু তার রুমে বসে, তার বিছানায় বসে আপনি আজে বাজে বা ফালতু কথা আপনি যদি বলেন, তাহলে কিন্তু সে ইরিটেট হয়ে পড়বে, আপনি বলতেই পারবেন না। আর আপনি যদি তার সাথে শুতে চান, ঘুমাতে চান, তাহলে একদম চুপচাপ শান্ত হয়ে শুয়ে থাকেন, কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না, সে খুব ভালো মানুষ। হ্যাঁ, আপনি যদি শুলেন, খুব সুন্দর করে তার গায়ের উপরে হাত রেখে দিলেন, তার ভালো লাগবে, সে এটা চায়ও। একা থাকতে চায় না, একটু আগে তো বললাম। আবার সে চায় কেউ তার গায়ের উপরে হাত রাখুক, কোনো সমস্যা নাই। কেন একা থাকতে চায় না? কারণ তার মধ্যে ভয় হয় যে উল্টাপাল্টা থট আসবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে সে নিজের ক্ষতি নিজে করে ফেলবে, আগের দিন বলছিলাম তো। তাহলে আর্সেনিক একা রুমে থাকতে চায় না, রুমের দরজা বন্ধ করতে চায়, আর কেউ কথা বলুক, নর্মাল কথা ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা কথা বলুক, এটা সে চায় না। যদি কোয়াইট থাকে তাহলে তার ভালো লাগে। আর গায়ের উপর একটা, তার হাতের উপরে হাত দিয়ে থাকুক, গায়ের উপর একটা হাত দিয়ে থাকুক, ঠিক আছে, কিন্তু একদম কোয়াইট হয়ে থাকুক। আমাদের রুব্রিক্স হচ্ছে কি? আমাদের রুব্রিক্স হচ্ছে কোয়াইট ওয়ান। ঠিক আছে, যেমনটা আমি বললাম, বেলেডোনা, ব্রায়োনিয়া, জেলসিমিয়ামেও কিন্তু এই রুব্রিক্স আছে। আমরা এই রুব্রিক্স অনেক ব্যবহার করেছি, কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে কে কয়জন ব্যবহার করেছেন আমি জানি না। আজ থেকে আপনারা করতে পারবেন। আর্সেনিকের জন্য কিন্তু কোয়াইট ওয়ান টু বি, শান্ত থাকাটা কিন্তু একদম কম্পালসারি। যেমন এই যে আমরা যে কেসটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এই বাচ্চার কেসে আমরা কি দেখলাম? বাচ্চার কেসে আমরা দেখছিলাম সে একদম স্থির হয়ে শুয়ে পড়েছিল, একদম শান্ত হয়ে, যে পরের সেকেন্ড ফলো আপে একদম এরকম হয়ে শুয়ে পড়েছিল। এটাই হলো কোয়াইট ওয়ান। ঠিক আছে, এই যে এরকম বাচ্চা এরকম শুয়ে থাকে, ছবিটা দেখেন, জাস্ট এইরকম। সে একদম এক্সস্ট থাকে, তখন চুপচাপ একদম স্থির হয়ে পড়ে থাকে, শুয়ে থাকে, হয়তো অবসাদ টের পায় না, কিন্তু নড়াচড়া করলেই তার কষ্ট বাড়ে। ঠিক আছে, পরের রুব্রিক্স আমরা চলে যাই। পরের রুব্রিক্স হচ্ছে সেন্সিটিভ টু লাইট নয়েজ। একটু আগে বললাম সে তীব্র আলোক, আলোকের বিষয়ে সেন্সিটিভ, তার তীব্র আলোও ভালো লাগবে না, আবার ঘুটঘুটা অন্ধকারও ভালো লাগবে না, মোটামুটি একটা কন্ডিশন থাকতে হবে। সাথে সাথে সেন্সিটিভ টু নয়েজ, নয়েজের বিষয়টা তো বললাম, যে বাইরের সাউন্ড নো প্রবলেম, কিন্তু ঘরের মধ্যে আওয়াজ, তার বিছানায় বসে আওয়াজ কুটুর কাটুর, একদম সে বরদাস্ত করবে না। ঠিক আছে, এরপরে আমরা স্লাইডে যাব। স্লাইডে যাওয়ার আগে আমি একটু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। বিজ্ঞাপন বিরতি করার একটা কারণ আছে, আমি একটু রেস্ট নেব। আমি আপনারা জানেন যে আমরা ক্লাস নেক্সট মাসের ক্লাস শুরু করেছি, মানে ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি, বিভিন্ন গ্রুপে অ্যানাউন্স করেছি। ঠিক আছে, সেটার একটু প্রোমো আমি একটা চালিয়ে দিই, আপনারা এটা দেখতে থাকেন, একটু বিরতি নিন, কয়েকটা মিনিট একটু নিব। হয়ে গেল। আপনারা একটু দেখতে থাকেন, আমি একটু আসি। আমি ফিরলাম আবার।
গরম পড়ছে প্রচন্ড, তো একদম গলা টলা শুকায় আসে, মানে আপনারাও পানি নিয়ে বসবেন, পানি নিয়ে বসে একটু পর পানি খাবেন, তাহলে ভালো থাকবেন। তো যেটা বলছিলাম, আপনারা নিজেরা তো রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদেরকে জানাবেন, তাদেরকে ইয়ে করবেন। আগামী মাসে আমরা খুব চমৎকার দুইটা মেডিসিন নিয়ে আলোচনা করবো। একটা খুবই রেয়ার, কিন্তু অনেক বেশি ইউজ করা যায়। হ্যাঁ, এত ডিপ লেভেলে পড়ানো সম্ভব হবে না, আমি 2-3টা ক্লাসের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত আমি প্ল্যানিং করতেছি কোকুলাস ইন্ডিকাকে আমরা একটু ডিফারেন্ট লুকে আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি খুব এনজয় করতে পারবেন, অনেক কিছু শেখার আছে, অনেক রুব্রিক শিখতে পারবেন, কিছু কেস নিয়ে তো আমরা তো দেখাবোই, সেগুলো আপনারা আহ বুঝতে পারবেন। তো যাক, আমরা পরের স্লাইডে চলে আসলাম। দেখেন, এটা একটা কমপ্লিট কন্ট্রাডিক্টরি একটা রুব্রিক, ইনডিফারেন্স টু ওয়েলফেয়ার অফ আদার, ইনডিফারেন্স টু ওয়েলফেয়ার অফ আদার। আমরা গত দিনগুলোতে কি আলোচনা করছিলাম, আর্সেনিকের মধ্যে আমরা কি দেখেছিলাম? অ্যাংজাইটি ফর আদার্স, অন্যদের নিয়ে তার চিন্তা, তাই না, অন্যদের নিয়ে তার টেনশন। আর আজকে কি দেখতেছি? আজকে দেখতেছি ইনডিফারেন্স টু ওয়েলফেয়ার অফ আদার্স, ইনডিফারেন্স, উদাসীন, অন্যদের ওয়েলফেয়ার মানে অন্যদের ভালো মন্দের দিকে উদাসীন। একটু চিন্তা করলে আপনারা বিষয়টা ম্যাচ করতে পারবেন। কার সাথে ম্যাচ করতে পারবেন? বাইটিং স্টামলারের সাথে। কিভাবে? একটু ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং, মানে শোনেন। এই স্টেটটাতে সে কিভাবে আসে, সে কিভাবে ল্যান্ড করে, এটা আমরা একটু বুঝবো। আর্সেনিকের কষ্ট আছে, অসুখ হয়েছে, রোগ বালাই হয়েছে, আর যতক্ষণ পর্যন্ত তার কষ্ট 50% পর্যন্ত, মানে টলারেন্স লেভেল 50% পর্যন্ত থাকে, আর তার কাছে এরকম মনে হয় যে না, এই তো কোনো ব্যাপার না, আমার কাউকে জানানোর দরকার না। আমি গতদিন একটা মহিলার কথা বললাম না, যে তার সে অসুস্থ, তার বেটাকেও তো বলতে পারতো, বেটা সে চিন্তা করতো না, বেটা তো অফিস থেকে আসে, ওকে কেন বদার করবে, সে সারাদিন পরিশ্রম করে, আবার আমার এইটা নিয়ে সে টেনশন করবে। বললাম না সেদিন আরেকটা কিছু কথা, তার কথা চিন্তা করে, তার কষ্ট 50% পর্যন্ত আছে, এই পরিস্থিতিতে কাউকে জানানোর দরকার নাই। এখন পর্যন্ত এই 50% পর্যন্ত তার কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন নাই। যদি বা সে কোনো অ্যাকশন নিতে চায়, তাহলে সে চুপে চাপে নিজে নিবে, কারণ তার কাছে মনে হয় যে অন্যদেরকে কষ্ট দিয়ে কি লাভ, মিছামিছি অন্যদের উপরে বার্ডেন সে হতে চায় না, অন্য কাউকে সে জ্বালাতন করতে চায় না। এটা হলো আর্সেনিকের চরিত্রের প্রথম ধাপ বা প্রথম ফেজ। পরের ফেজ হলো, পরের ফেজ মানে সমস্যা যখন 50% পার হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন 50% মানে কি? সাফারিং এর কষ্টের তীব্রতা 50% পার হয়ে গেছে, সহ্য সীমা 50% পার হয়ে গেছে। তখন সে বলতে শুরু করে, তখন সে ভাবে বা ভাবতে শুরু করে যে আগের ফেজে তো বাচ্চাকে, মানে সে বলতো না, তার ছেলেকে বলতো না, বাসার কাউকে বলতো না। হ্যাঁ, তো এ সময় কে আমার জন্য ওষুধ নিতে যাবে, কে আবার এত রাত্রে বেলা উঠবে, উঠে পানি গরম করবে, কে এটা করবে ওটা করবে, এইভাবে কিন্তু সে করতো। প্রথম ফেজের কথা বলছি। আর দ্বিতীয় ফেজ যখন আসে, মানে 50% সহ্য ক্ষমতা যখন 50% পার হয়ে যায়, সমস্যা যখন তার সহ্যের বাইরে চলে যায়, তখন সে শুরু হয়ে যায়, একদম দেখাচ্ছে ভোর 5টার সময় তার পানি গরম লাগে, যে এই উঠো না, এই উঠো 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 উঠো, পার্টনারকে দিয়ে বলে "এই, একটু পানি গরম করে দাও"। তখন অন্যের ঘুম ভাঙলে, আমি 5টা বললাম, 5টা না, ধরেন ভোর 3টার সময় বা 4টার সময় অন্যের ঘুম ভাঙলে, অন্যের কষ্ট হলে, বা ধরেন যে ডাক্তারের ইয়াতে যেতে হবে 5টার সময়, 20 কিলোমিটার দূরে ওষুধ আনতে হবে বা ডাক্তারকে আনতে যেতে হবে, এইটা ছেলেকে বলতে তার তখন কিন্তু খারাপ লাগবে না। কিন্তু তার রোগ কষ্ট যদি 50%-এর নিচে থাকতো, তাহলে কিন্তু তখন কষ্ট হতো, এই পার্টনার সারাদিন, আমার বউটা সারাদিন এত পরিশ্রম করে, ঘুমাতে থাক, আমি তো সয় নিতে পারছি। কিন্তু যেই 50% ক্রস করে, এই উঠে তো, উঠে তো, যাও তো, একটু পানি গরম করো, যাও তো, হট ওয়াটার ব্যাগটা একটু গরম করো তো। বুঝতে পারছেন? 50% ক্রস করলে তখন তার আর এই ভাবনাটা থাকবে না যে আমার বউ সারাদিন ধরে কাজ করছে, আমার ছেলে সারাদিন ধরে অফিস করছে, খাটাখাটনি করছে, এটা আর আসবে না। সে প্রথমে বলবে, ডাক্তার সাহেব
রাত বলে আপনাকে আমি বিরক্ত করতে চাইনি, রুগীরা এরকম করে বলে যে রাত বলে আপনাকে বিরক্ত করতে চাইনি, ফোন করিনি। কিন্তু যখন কষ্টটা বেড়ে গেছে তখন সে আর কাটিতে শো করছে না, সে ভুলে যায়। তখন তার মধ্যে ওই যে অ্যাংজাইটি ফর আদার, এটা একদমই চলে যায়। এই আর্সেনিক রোগী অনেক সময় দেখবেন যে 2টা 2:30 3টার দিকে ফোন, ডাক্তার সাহেব পারলাম না। তা আগে ফোন দেননি কেন? ডাক্তার সাহেব সারাদিন পরিশ্রম করেন, রুগী টুগী দেখেন, আপনাকে আর বিরক্ত করতে চাইনি। তাহলে এত রাতে না ডাক্তার সাহেব আর সহ্য করতে পারছি না, এটা হলো আর্সেনিক। বুঝতে পারছেন? 10টার দিকে আপনাকে ফোন দেয়নি, 3টার দিকে ফোন দিতে আপনার তার কষ্ট লাগতেছে না। তো এই জিনিসটা বললাম, আপনার বাসার মেম্বারদের মধ্যেও কিন্তু আপনি এরকমটা দেখতে পাবেন। দেখবেন আপনার পরিবারে থাকা একজন আর্সেনিক লেডি তার কষ্টের শুরুতে কিছুই বলবে না, চুপচাপ ব্যান্ডেজ লাগাইতে, পট্টি মাথায় বা বেঁধে, কোমরে দড়ি বেঁধে কাজ করছে, বা নিজে নিজে কিছু ওষুধ খেয়ে নিল, একটু মলম মালিশ করে নিল। হ্যাঁ, কিন্তু যেই অবস্থা বিগড়ে যায় তখনই সে হাজবেন্ডকে ডেকে বলবে, হ্যাঁ তুমি তো বেশ আরাম আয়েসে ঘুমাচ্ছ, নাক ডাকাচ্ছ, আর এদিকে আমি তো কষ্টে মরে যাচ্ছি। হ্যাঁ, কষ্ট করে সে কথা বলবে। তা হাজবেন্ড বলবে, কেন? আমি তো তোমাকে বললাম, রাত্রেই তো বললাম, তোমাকে জিজ্ঞাসা করলাম, তখন তো তুমি উত্তর দিলা যে ঠিক আছে। হ্যাঁ, তখন তো বলছি ঠিক আছে, তো এখন তো ঠিক না, এখন উঠো, তুমি উঠো। তাহলে আগের মহিলা বা আগের লেডিটার মানসিকতা ছিল যে হাজবেন্ড ঘুমাচ্ছে, তাকে বিরক্ত করা যাবে না, সারাদিন পরিশ্রম করে আসছে, খেয়ে রেস্ট নিচ্ছে, তাকে বিরক্ত করা যাবে না। কিন্তু যেই তার কষ্ট বেড়ে গেল তখনও কিন্তু তখন তার মানসিকতা চেঞ্জ হয়ে গেল। এখন তার মনে মনে হওয়া শুরু হলো যে হ্যাঁ, এখন ঘুমাচ্ছে আর আমি কষ্ট মষ্ট করে ইয়ে করছি, দিয়ে ভূতাবে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, আমার জন্য এই করো, এই করো। হাজবেন্ডকে সে ইয়ে করতেও খারাপ বোধ করবে না। আমার সহযোগিতা করা, আমার সহযোগিতা পাওয়াটা, আমাকে সহযোগিতা করাটা তার ডিউটি, এটা সে মনে করে কিন্তু হাজবেন্ডকে ডাকবে। তো আর্সেনিককে যখন আমরা এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করি, তখন এটা কিভাবে সম্ভব? একদিকে তার মধ্যে অ্যাংজাইটি ফর আদার, একদিকে আপনার মনে হচ্ছে বাচ্চাকে বিরক্ত করা ঠিক হবে না, ছেলেকে বিরক্ত করা ঠিক হবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, তাকে কাউকে দুঃখী করা যাবে না, কারো উপরে বার্ডেন হওয়া যাবে না। আর অপর দিকে আপনার কষ্ট যখন সহ্যের বাইরে চলে যাচ্ছে তখন পুরোপুরি আপনার ভোল পাল্টে যাচ্ছে, আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন তার জবাব এরকম হয়, যখন এদের কষ্ট ছিল, ভালো করে বোঝেন, এই প্রশ্নগুলো আমরা ভেরিফাই করার জন্য এই প্রশ্ন জিজ্ঞাসা করি। এই পার্সন আপনাকে অ্যান্সার দিবে, যখন এদের কষ্ট ছিল, আমার হাজবেন্ড যখন বেশি কষ্টে ছিল তখন তো আমি খেয়াল রেখেছিলাম, আমি তার সেবা শুশ্রূষা করেছিলাম। যখন আমার ছেলের অসুখ হয়েছিল তখন তো আমি তাকে রাত জেগে জেগে সেবা করেছি, তাকে পাহারা দিয়েছি। এখন সে পাল্টি মেরে দিল পুরোপুরি, যেহেতু আমি তো তাদের খেয়াল রেখেছি, এখন তাদের কর্তব্য, তাদের ফরজ, তাদের ডিউটি আমার খেয়াল রাখার, আমি তো করেছি তাদের কষ্টের সময়। তো এটা আমার হাজবেন্ডের ফরজ যে তার ওয়াইফের খেয়াল রাখতে হবে। এখন তার মনে পড়ে যায় ফরজের কথা। কখন মনে পড়ে? যখন তার সাফারিংটা 50% ক্রস করে যায়। ঠিক আছে, প্রথমে তো এটা এটা ছিল আমার উপরে খেয়াল রাখাটা, তাদের ফরজ ছিল না। যখন 50%-এর নিচে ছিল তখন তার উপরে হাজবেন্ড বা ছেলের খেয়াল রাখতে হবে, এটা ফরজ ছিল না। আমি কারো উপরে বার্ডেন হতে চাই না, কিন্তু যেই 50% ক্রস করে গেল পুরোপুরি তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। যদি প্রয়োজন পড়ে তুমি বাবা অফিস থেকে ছুটি নাও, কিন্তু আমার খেদমত করো। ডাক্তার সাহেব, একদিন মায়ের জন্য ছুটি নিলে কি হলো, ছেলের তো দিতেই পারে, এটা তো কোনো বড় বিষয় না। এরকম কথাও কিন্তু আর্সেনিক বলতে পারে। অথচ আগের সেশনে হয়তো আপনাকে বলছে না, কি করে আমি বলি ডাক্তার সাহেব, সে এত পরিশ্রম করে। দেখছেন ডুয়ালিটি কিভাবে আসে। এইভাবেই তার ভুল পাল্টে যায়, তার কথা চেঞ্জ হয়ে ফেলে। এরপরের স্লাইডে আমরা চলে যাই। এরপরের স্লাইড হচ্ছে ইনডিফারেন্স টু লাভস ওয়ান। ইনডিফারেন্স টু লাভস ওয়ান অর্থাৎ এখন সে প্রেম, ভালোবাসা, মহব্বত বা যে ত্যাগের কথা ছিল, এখন সে যে কুরবানি দিয়েছে তার সে প্রতিদান চায়। আগে সে কোরবানি দিয়েছে, রাত জেগে জেগে হাজবেন্ডের সেবা করেছে, পার্টিতে দিয়েছে, বাচ্চার সেবা করেছে,
এখন সে কোরবানি দাবি করছে, তার জন্য কোরবানি দাবি করেছে। সে বলে কি, রোগী বলে আমি যা করেছি এখন আমার জন্য তোমরা করো, তোমাদের জন্য আমি করেছি এখন তোমরা আমার জন্য করো, তোমাদের আমার জন্য করতেই হবে, সবাই আমার জন্য জাগো, সবাই আমার পাশে থাকো। ঠিক আছে, এইরকম ইয়েতে স্টেটের মধ্যে চলে যায়। তখন তৈরি হয় কি, অনার, অনার, নো সেন্স অফ অনার। সে এখন কারো পরোয়া করে না, কাউকে সম্মান দেয় না, কাউকে তার সম্পর্কে, কেউ তার সম্পর্কে কি ভাবলো, ভালো ভাবলো না মন্দ ভাবলো, কেউ তাকে সম্মান দিল না গালি দিল, এটাতে তার কিছু আসে যায় না। আমি তোমাদের জন্য করেছি, এখন তোমরা করো। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের ডাক্তার সাহেব শেয়ার করেছেন, আমি উদ্ধৃতি আপনাদেরকে দিচ্ছি। One of the prime reason of arsenic album visit a doctor is because he feel low. He says it looks so bad to roam around like a sick person. খুবই ইম্পর্টেন্ট কথা। আর্সেনিক রোগী আপনার কাছে আসার অন্যতম প্রধান কারণ এটা। অন্যতম প্রধান কারণ কি, হি ফিলস লো, নিজেকে নিচু ভাবে, গুরুত্বহীন ভাবে, লো ফিল করে। তাহলে কেন সে ডাক্তারের কাছে আসে? যেমন আমরা শিখেছি, প্লাটিনা কেন ডাক্তারের কাছে আসে, ওপিয়াম কেন ডাক্তারের কাছে আসে, বেলেডোনা কেন আসে, কোকুলাস, জেক্সিমিয়াম, এগুলো তো আমরা শিখেছি, শিখিনি? এই পেশেন্টটা কেন আসে? তো শুরুতে সে এই স্টেজে থাকে যে যে কাউকে, সে অন্য কাউকে বিরক্ত করবে না, কিন্তু তারপরে তার একটা নতুন স্টেজ তৈরি হয়। সে বলে অসুস্থ মানুষের মতো রোগ নিয়ে ঘুরে বেড়ানোটা আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে হিসেস কি বলছে, হিসেস ইট লুকস টু ব্যাড রুম অ্যারাউন্ড লাইক এ সিক পারসন। অসুস্থ মানুষের মতন ঘুরে বেড়ানোটা কেমন যেন লাগে। বলে যে ডাক্তার সাহেব হাঁচি হয়, আমার হাঁচি হয়। ভালো করে শুনেন, রুগী ভাই কথা বলে, ডাক্তার সাহেব আমার হাঁচি হয়, দিনে 4-5টা হাঁচি পড়ে, সেটা তো আমি অত পাত্তা দিইনি। এখন ডাক্তার সাহেব যখন হাঁচি শুরু হয়, একদম 20-25টা 50টা হাঁচি, হাঁচি হাঁচি চলতেই থাকে। সারা দিনে 10 বারের মতন এরকম হয়, সারাদিনে 10 বারের মতন এরকম হয়। আগে কি হতো, আগে হাঁচি দিত 4-5 বার হয়ে গেল, বা 2-1 বার দিল হয়ে গেল সকালে ঘুম থেকে। আর এখন হাঁচি শুনলে হাঁচি 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 20-25 বার, আর এরকম সারাদিনে 10 বারের মতন হয়। এখন তার মনের মধ্যে এটা নিয়ে এক ধরনের লো ফিলিং তৈরি হচ্ছে, লো ফিলিং, ছোট ছোট ভাব, খারাপ লাগা ভাব তৈরি হচ্ছে। সবার মাঝে মাঝে এইভাবে অসুস্থ হয়ে থাকাটা তো ঠিক নয়। ঠিক আছে, হি ডিসলাইক টু সি ডাক্তার, seeing a doctor, yet he remain concerned about his health. আগে সে ডাক্তার দেখাতে চাইতো না, পরে সে তার হেলথ নিয়ে কনসার্ন হয়ে যায়। তার মধ্যে একটা নেগেটিভিটিও কিন্তু আছে, কারণ আমরা আর্সেনিককে পাই খুব সুন্দর একটা রুব্রিক্সের মধ্যে। এই রুব্রিক্সটা হচ্ছে পেসিমিস্ট। কি রুব্রিক্স? পেসিমিস্ট। পেসিমিস্ট কি? পেসিমিস্ট হচ্ছে someone who constantly expect the worst possible outcome, focusing on negative aspect of doubting a positive result. সে সব সময় খারাপ ফলটা আশা করে, এবং ইতিবাচক ফলাফল নিয়েও কিন্তু, পজিটিভ ফলাফলকে নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করে। এটা হলো পেসিমিস্ট, নৈরাজ্যবাদী, এটার বাংলা। তাহলে আর্সেনিকের মধ্যে পেসিমিস্ট মানসিকতাও থাকে। পেসিমিস্ট মানে তাহলে বুঝলেন, আগে না এটা ভালো হবে না, যে ডাউটফুল রিকভারি, ওটাও কিন্তু পেসিমিস্টেরই একটা রূপ। এদের আরেকটা রূপ হলো পজিটিভনেস। ঠিক আছে, পজিটিভনেস, আর্সেনিকের আরেকটা রূপ হলো পজিটিভনেস। এরা হচ্ছে আশাবাদী। আশাবাদীর অপোজিটটা কি? আশাবাদীর অপোজিটটাই হলো পেসিমিস্ট। তাহলে দুইটা রূপই কিন্তু পাওয়া যায়, একদিকে পজিটিভ, আরেকদিকে নেগেটিভ, নৈরাজ্যবাদী। ঠিক আছে, তাহলে আর্সেনিকে আমরা একদিকে দেখতেছি পজিটিভনেস, আরেকদিকে দেখতেছি পেসিমিস্ট। আর্সেনিকে একদিকে আমরা দেখতেছি অ্যাংজাইটি ফর আদার্স, আরেকদিকে কি দেখতেছি, ইনডিফারেন্স টু ওয়েলফেয়ার অফ আদার্স। একদিকে আমরা ভালো দেখতেছি, আরেকদিকে মন্দ দেখতেছি। একদিকে দেখতেছি অ্যাফেকশনেট, আরেকদিকে দেখতেছি ক্রুয়েল, আরেকদিকে দেখতেছি বাইটিং, টামলার, তাই না? তাহলে এই ধরনের ডুয়ালিটি কিন্তু আমরা আর্সেনিকের মধ্যে দেখতে পাচ্ছি।
তো এরকম যে কোনো একটা রূপ নিয়ে আপনার কাছে আর্সেনিকের পেশেন্ট আসতে পারে। হ্যাঁ, আমরা যখন এক পেশি হয়ে ম্যাথমেটিকা গুলা শিখি, শুধুমাত্র রুব্রিক্স কেন্দ্রিক ম্যাথমেটিকা শিখি, মেডিসিন শিখি, তখন আমরা কিন্তু এই ভুলগুলা করে ফেলি। আরেক দিক যে চিনি না, অপোজিট পল চিনি না, না চেনার কারণে আমরা ভুল করে ফেলি। এই কারণে আমি আপনাদের সামনে এত ডিপলি এই বিষয়গুলোকে পড়াচ্ছি। আপনারা অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু আসলেই হোমিওপ্যাথি এইভাবে ডিপ নিয়েই পড়তে হয়। যারা একদমই নতুন আছেন, ফার্স্ট ইয়ারের বা ইয়েতে, তারা হয়তো কিছুটা আহ, ইয়ে করছেন, আহ, বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কিছুদিন এইভাবে কন্টিনিউয়াসলি শুনলে বা বুঝলে দেখবেন যে এইটাই তখন ভালো লাগছে। আর প্রথাগত যে পড়াগুলো পড়ে আসছেন সেগুলো আর আপনাদের অত ভালো লাগতেছে না। এরপরে স্লাইডে আমরা চলে যাব। এলমেন্ট ফ্রম অ্যাঙ্গার উইথ ইন্ডিগনেশন। এলমেন্ট ফ্রম অ্যাঙ্গার উইথ ইন্ডিগনেশন। এখানে তার খারাপ লাগে, তার রাগ হয়, যে তার কষ্ট কেন হয়। অ্যাঙ্গার এলমেন্ট আফটার ইন্ডিগনেশনে, এটা কিন্তু রূপদিকটা এরকম, অ্যাঙ্গার এলমেন্ট আফটার, সরি আমি ভুল বলতেছি, এলমেন্ট আফটার অ্যাঙ্গার উইথ ইন্ডিগনেশন। এই রূপদিকটা অরিজিনাল এইটা রূপদিক, কিন্তু আমাদের রেপার্টরিতে এলমেন্ট ফর্ম দিয়ে দিচ্ছে। তো যাক, আমরা এইভাবে শিখি অ্যাঙ্গার এলমেন্ট আফটার ইন্ডিগনেশন। অ্যাঙ্গারের সাথে ইন্ডিগনেশন আছে। সে অসুস্থ হয়ে ঘুরে বেড়াতে চায় না। প্রথমে সে তার চেষ্টা থাকে যে কাউকে, সে তার অসুস্থতার কথা জানুক, এটা সে চায় না। এখানে তার মধ্যে একটা ইন্ডিগনেশন ফিল হয়। তার যে অসুখ আছে এটা সবাই জেনে যাবে, এটাই তার ইন্ডিগনেশন ফিল তৈরি করে। হ্যাঁ, এখান থেকেই তার রাগ তৈরি হয়। এখান থেকে তার রাগ তৈরি হয়। সে সাথে সাথে ছোট ছোট ছোটখাটো বিষয় নিয়ে তার মেজাজ বা টেম্পার হারাতে শুরু করে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, তার যদি কিছু প্রয়োজন হয় তবে সে তৎক্ষণাৎ পূরণ করতে হবে। সে কোনো প্রকার বিলম্ব বা দেরি সহ্য করতে করে না। সে দেরি করার, যদি দেরি হয় তাহলে অন্যকে গালাগালি করতে পারে। অন্যকে কি বলে গাল দেয়, পুরা কোথাকার, রাজ্যের পুরা, আমার বউটা একদম পুরা অলস। হ্যাঁ, এরকম করে চিৎকার দিতে পারে, পুরা বলে গালি দিতে পারে। আপনি পেশেন্টের আইপিআর কে জিজ্ঞাসা করবেন, দেখবেন যে খালি পুরা বলে ডাক দেয়, পুরা, অলস। হ্যাঁ, এই টাইপের ইয়ে দেয়। তো এটা হচ্ছে তার চরিত্রের একটা মানে দিক। অনেক অ্যাংজাইটি থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে তারা কেয়ারফুল আদার্স হচ্ছে, অন্যের যত্ন নিচ্ছে, কিন্তু সমস্যা যখন চরমে পৌঁছায় যায় তৎক্ষণাৎ সে খুব মানে ইরিটেট হয়ে পড়ে, খিটমিটে হয়ে পড়ে, এবং কাউকে যদি কোনো জিনিস বলে তাহলে দ্রুত সে পেতে চায়, এবং সে যদি দ্রুত না দেয় পুরা কোথাকার, তার গোষ্ঠী পুরা, এইভাবে গালাগালি শুরু করে। তো আমরা আর্সেনিককে তিনটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ফাস্ট, আমাদের স্লাইডে লেখা নাই, একটা হলো ফাস্ট, দুই নাম্বার হচ্ছে ফিউরিয়াস, তিন নাম্বার হচ্ছে ইনস্ট্যান্ট। ফাস্ট দরকার, দ্রুত দরকার, ফিউরিয়াস মানে ক্ষিপ্রতার সাথে দরকার, আর ইনস্ট্যান্ট তাৎক্ষণিক দরকার। এটা হলো আর্সেনিকের চাওয়া। পরের স্লাইডটা দেখেন, এখানে কি আছে, ইরিটেবল ডিউরিং পেন, ইরিটেবল পেন ডিউরিং। এখানে যে পেনের কথা বলা হচ্ছে, এটা যদি শারীরিক পেন হতো তাহলে জেনারেলিটিভ বা ফিজিক্যাল যে জায়গাগুলো আছে সেই জায়গার মধ্যে থাকতো, কিন্তু এটা আছে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে। তাহলে এই পেনটা হচ্ছে তার মেন্টাল পেন, মানসিক কষ্ট। দেখুন এখানে পেন কেন আসছে, যখন প্রবলেমটা একদম পিকে চলে যায়, চূড়ান্ত লেভেলে চলে যায়, তখন সে ইরিটেট হওয়া শুরু হয়। কেন ইরিটেট হয়? পেন মানে হলো, পেন মানে যন্ত্রণা হয়, কারণ লোকজন তার কথা শুনছে না, প্রম্পটলি কাজ করছে না, কুইকলি, ওই যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কাজ করছে না। তার কাছে এরকম লাগে যে তার কথা কেউ শুনছেই না। যখন আমি আমার ছেলেকে বললাম পানি নিয়ে আসো, সে বললাম মা একটু দাঁড়াও, আমি হোমওয়ার্কটা করে নি, 10 মিনিট পরে দিব। এই কথাটা, এই টাইপের একটু দেরি হবে, এই দেরিটুকুই তার প্রচন্ড মানসিক যন্ত্রণা বা পেইন দেয়, মানসিক যন্ত্রণা বা পেইন দেয়। যে আমার ছেলে এটা আমাকে কিভাবে বলতে পারলো, আমার তো পানির প্রয়োজন এখন, সে বলে যে একটু পরে দিব, 10 মিনিট পরে দিব।
এটাকে বলা হচ্ছে পেন ডিউরিং। বুঝতে পারছেন? তাহলে রুব্রিক্সে আছে ডিউরিং, নট আফটার, নট বিফোর। ভালো করে বুঝেন, রুব্রিক্সের মধ্যে কিন্তু ডিউরিং ওয়ার্ডটা আছে, আফটারও নাই বিফোরও নাই। মানে ডিউরিং মানে যতক্ষণ চলছে ততক্ষণ সে ইরিটেট হয়ে যাচ্ছে। এরপরে স্লাইডটা হলো রিপ্রোচিং আদার। রিপ্রোচিং আদার কেন্টে দেওয়া আছে রিপ্রোচ আদার, অন্যদেরকে দোষারোপ করে, অন্যদেরকে কার্সিং দেয়। হি বিকাম অবসেস উইথ ফাইন্ডিং এ কিওর অফ হিজ প্রবলেম। ঠিক আছে, কার্সিং আমাদের উদ্দেশ্য হচ্ছে। হ্যালো, স্লাইড দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্লাইড দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, কার্সিং। তাহলে কার্সিং, কার্সিং দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। সে তার রাগের মানে বহিঃপ্রকাশে সে কি করতেছে, সে অভিশাপ দিচ্ছে, কার্সিং করতেছে। আবার সে তার রোগের প্রতিকার পাওয়ার জন্য সে কিন্তু অবসেস হয়ে যাচ্ছে। অবসেস হওয়া কি, আচ্ছন্ন হয়ে যায়। আমরা যে ওসিডিতে কি হয়, বারবার হাত ধুতে থাকি, সেরকম সে রোগের প্রতিকার, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবসেস হয়ে পড়ে। ঠিক আছে, এবং তখন সুস্থ হওয়াটা তার কাছে একমাত্র মিশন হয়ে দাঁড়ায়। সে পূর্ণ নিশ্চয়তার সাথে বিশ্বাস করতে শুরু করে যে ডাক্তার যদি, এটা খুব ভালো করে ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্টলি মাথার মধ্যে নেন, এদের মধ্যে কি ভাবনা থাকে। ডাক্তার যদি সঠিক রোগ ডায়াগনোসিস করতে পারে, মানে আমার রোগ যদি নির্ণয় করতে পারে, তাহলে আমি অবশ্যই সুস্থ হবে। এটা যেন আর্সেনিকের কথা, আর্সেনিকের মনের ভাবনা। তাহলে আমরা প্রথমে একটা ডাউটফুল স্টেট দেখলাম আর্সেনিকের মধ্যে। এখন তার কাছে মনে হয় ডাউটফুল স্টেটের পর এই স্টেট থেকে বের হতে হবে, এবং তার কাছে মনে হয় ডাক্তার যদি আমার রোগটা বুঝতে পারে, আমার রোগটা যদি ঠিক মতো ডায়াগনোসিস করতে পারে, তাহলে এটা কোনো ব্যাপারই না, আমি ভালো হয়ে যাবো। আর আমি এতদিন সুস্থ হতে পারছি না, কারণ ডাক্তার আমার রোগ ডায়াগনোসিস করতে পারছে না। ওষুধ দেওয়া পরের কথা, রোগটা ধরতেই পারছে না। এটা কিন্তু আর্সেনিকের মনের কথা বললাম। এর পরের স্লাইডটা দেখেন, দেওয়া আছে শ্রিকিং ব্রেন ক্রাই। এই রূপটা শুনেছেন? শ্রিকিং ব্রেন, ব্রেন ক্রাই, ব্রেন ক্রাই। এখানে পেশেন্টের কাছে মনে হয় যে এই অবস্থা থেকে বের হতে হবে। তার মস্তিষ্ক বলে, মস্তিষ্ক বলে ডাক্তার যদি আমার রোগ ধরতে পারে, হ্যাঁ আমার মধ্যে ডাউট আছে, কিন্তু ডাক্তার যদি সঠিকভাবে রোগ ডায়াগনোসিস করতে পারে, তাহলে আমার চিকিৎসা হবে, তিনি আমার চিকিৎসা করতে পারবেন, তিনি আমাকে সুস্থ করতে পারবেন। লোকে বলে যে হোমিওপ্যাথিতে, দেখেন তার ফিলোসফি দেখেন কিভাবে নিয়ে আসছে। লোকে বলে যে হোমিওপ্যাথিতে যদি একটা ওষুধ সিলেকশন, সঠিক একটা ওষুধ সিলেকশন করা হয়, তাহলে এক ডোজেই কাজ হয়ে যায়। তো ডাক্তার সাহেব আমাকে একটা সঠিক ওষুধ সিলেকশন করে দেন না ডাক্তার সাহেব, আপনি একটু মন দিয়ে ডায়াগনোসিস করেন, আপনি দিলেই কাজ হবে। ঠিক আছে, ডাউট তো হয়, মেডিসিন সিলেকশন করা অত সহজ না, অত সোজা না, অত সোজা সাপটা না। সিলেকশন করা সম্ভব হয়তো হয় না, কিন্তু হতে পারে আপনি সিলেকশনটা করতে পারেন। এখানেও কিন্তু তার মধ্যে ডায়েট আছে। তাহলে ব্রেন ক্রাই মিনস বিকাম অবসেসড উইথ দ্য আইডিয়া অফ গেটিং বেটার এন্ড কিপ আস্কিং ফর কুইক রেজাল্ট। তাহলে ব্রেন, ব্রেন ক্রাই বুঝতে পারছেন? তার মাথার মধ্যে সুস্থ হওয়ার চিন্তা ঘুরতে থাকে এবং তার কুইক রেজাল্ট চাই, কুইক রেজাল্ট চাই। ক্যারিট ডিজায়ার টু বি ক্যারিট ফাস্টের মতন বিষয়। দেখেন একটার সাথে একটা রুব্রিক কিভাবে সংযুক্ত থাকে। আমরা পরের স্লাইডে চলে যাই। রেস্ট, এটা আমি তো এর আগে অনেক ভালো করে বুঝাইছিলাম। রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। এখানে কি বলা আছে? এখানে আছে প্রপার প্লেস। হোয়াট ইজ দিস প্রপার প্লেস? প্রপার মানে কি? প্রপার, প্রপার মানে হচ্ছে কি, তার হিসাবে প্রপার, সঠিক। আপনার কাছে যেটা প্রপার মনে হচ্ছে সেটা কিন্তু না, তার মনের মধ্যে কি প্রপার মনে হচ্ছে সেটাই। তাহলে প্রপার মানে হলো, মনে করেন আমরা কি করি, রান্নাঘরে লবণ আছে, চিনি আছে, মশলা আছে। আমার রান্নাঘরে, আমার বাসায় আপনারা আসলে দেখতে পাবেন, যেখান এই বোতল এটা এখানে রাখতে, ওইটা ওখানে রাখতে কোনো সমস্যা নাই। একটা তাক আছে, তাকে ধরেন যে একটা, প্রথমে
লবণ রাখলো, তারপরে দারুচিনি রাখলো, এলোমেলো ভাবে ইয়ে করে আছে। একটা লেভেলে যে রাখতে হবে এটা জরুরি না। হ্যাঁ, যে প্রথমে চিনি রাখতে হবে, তারপর লবণ, তারপর মরিচের গুঁড়া, এটা কিন্তু আমাদের বাসায় না, আমার কাছেও না, কিন্তু আর্সেনিকের কাছে কিন্তু একটা নির্দিষ্ট ক্রম থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে চিনি থাকতে হবে, চিনির বোতল, তারপরে চা পাতার বোতল, তারপরে মশলার বোতল, তারপরে তেলের তেলের বোতল। এটা হলো আর্সেনিকের কাছে প্রপার। তো আর্সেনিকের কাছে নর্মাল হলো যা যে প্লেসমেন্ট যার যেখানে আছে শুরু থেকে যেটা ছিল সেটাই থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুব ইম্পর্টেন্ট, লিখে নেন। আর্সেনিকের অভ্যাসটা হয় শুরু থেকে, প্রথম থেকে। প্রথমে চিনি রাখতে হবে, তারপরে চায়ের পাতি, তারপরে মশলা, তারপরে এটা, তারপরে ওটা। প্রথম থেকে এই রান্নাঘর যখন থেকে তার হাতে আসছে তখন থেকে এই সাজিয়ে রাখার এই তরিকা, এই তরিকাটা পুরনো তরিকা, এটা তার পুরনো তরিকা, ওটার ইয়ে হওয়া যাবে না, এলোমেলো হওয়া যাবে না। এই যে অ্যালাইনমেন্ট, এই যে অর্ডার, এই তরিকাটা তাকে মেনটেন করতে হবে, এটার এদিক ওদিক হওয়া চলবে না। একটা আর্সেনিক মহিলা এসে বলছিল যে ডাক্তার সাহেব, শরীরে যতই কষ্ট থাকুক না কেন, আমার একটা নিয়ম হলো বাড়ির সবাইকে প্রথমে আমি ব্রেকফাস্ট করে খাওয়াই। ঘুম থেকে উঠবো, আমার যতই যাই থাকুক, ব্যথা যন্ত্রণা যাই থাকুক, আমি সবাইকে ব্রেকফাস্ট বানাই দিব, সবাইকে খাওয়াবো। ব্রেকফাস্ট খাওয়ানো হবে, থালা বাসন গুলো আমি নিয়ে যাব, সব নিজের হাতে পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে থালা বাসন যেটা যে জায়গায় ছিল, ওটা যেটা যেখানে ছিল সেগুলা সেভাবে সাজাবো। এরপরে আমি একটু জিরায়ে আমার নাস্তাটা করব, আমার ব্রেকফাস্টটা খাবো। এটাই আমার প্রথম থেকে আমার রুটিন। অনেক মহিলা পাবেন যারা এসে বলবে ডাক্তার সাহেব, রাতে ঘুমানোর আগে আমি সব থালা বাসন পরিষ্কার না করে শুতেই পারি না, রান্নাঘর নোংরা, বাসন পড়ে থাকা আমি একদমই সহ্য করতে পারি না। এরকম অনেক পুরুষের ক্ষেত্রে পাওয়া যায়, বিশেষ করে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে পাবে, অনেক বিবাহিত পুরুষদের ক্ষেত্রে পাওয়া যায়। আমার এক বান্ধবী আছে, আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী, ঢাকায় থাকে, তার হাজবেন্ড সোনালী ব্যাংকে অনেক বড় অফিসার, সেম। বিয়ে হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমরা কি করি, বিয়ে হয়ে গেছে, ব্যাচেলর লাইফ শেষ, বউ সব করবে, কিন্তু না, এর মাথার মধ্যে ওইটা ইয়া হবে না। বউ ঘুমায় গেছে, তার কিছুদিন আগে হার্টের প্রবলেম হয়েছিল, তো কিছু করা যাবে না। আমাকে আমার বান্ধবী ফোন দিয়ে বলতেছে যে আর বলো না, সকালে দেখি ফুটফাট ফুটফাট, এই রাত্রে 2টার দিকে দেখি ফুটফাট ফুটফাট শব্দ, যা দেখি হ্যাঁ সে সমানে থালা বাসন মাজতে। বুঝতে পারছেন? বউ ঘুমাচ্ছে, বউয়ের সামনে মাজতে গেলে বউ তো ঝাড়ি দিবে, বকাবকি করবে, ওই কারণে সে ইয়ে করে এবং যথাযথ জায়গায় পরিষ্কার করে গুছায় রাখে। রোগী বলে আমার বউ ঘুমায় গেলে আমি নিজের হাতে রান্নাঘর পরিষ্কার করে গুছায় রাখি। আমার সন্তানরা বা ওয়াইফরা বলে এখন কেন যাচ্ছ, সকালে তো বউ আসবে। কিন্তু ডাক্তার সাহেব জানেন আমার মাথায় যে কি হয়, আমি যখন শুতে যাই তখন আমার মাথার মধ্যে খালি ওটাই ঘুরে, আমি চুপচাপ না জানে রান্নাঘরে গিয়ে কাজগুলা সেরে ফেলি। সে চুপি সারে যাবে, কাউকে কিছু বলবে না, না যে কাজগুলা করবে। আরেকজন মহিলা বলতেছিল যে আমি কাজ থেকে ফিরে খুব টায়ার্ড হয়ে বাসায় যদি দেখি সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে, আমার আশেপাশে যারা বসেন আমার স্টুডেন্টরা তারা জানেন আমি এই কোশ্চেন গুলা খুব করি, যে এই অফিস থেকে বাসায় ফিরলে কি করেন, হ্যান ত্যান, এগুলা জিজ্ঞাসা করি, এমনি এমনি জিজ্ঞাসা করি না কিন্তু, এই বিষয়গুলো জানার জন্য। তো তিনি বলতেছেন আমি কাজ থেকে, অফিস থেকে ফিরে খুব টায়ার্ড হয়ে বাসায় যদি ঢুকে দেখি সব কিছু অগোছালো পড়ে আছে, তবে আমি এক মুহূর্তের জন্য বসি না, এক মুহূর্তের জন্য বসি না। বাচ্চাদের খেলনা বা জিনিসপত্র ছড়ানো আছে, সে ব্যাগটা পর্যন্ত নামায় রাখবে না, ঘাড়ে যে ব্যাগটা ছিল, আগে খেলনাগুলা কুড়ায় বাক্সে রাখবে, সবকিছু পরিপাটি করবে, সবকিছু ইয়ে হয়ে কাপড় পাল্টায় তারপর চা বানাতে যাবে। তো এটাই আর্সেনিক পার্সনের পার্সোনালিটির একটা ফাস্টিডিয়াসনেস, আমাদের রুব্রিক আছে না ফাস্টিডিয়াস, সেটার সাথে দেখেন রেস্ট ক্যান নট রেস্ট when things are not in proper place। বুঝতে পারছেন? এই ইয়েটা আমরা আর্সেনিকের মধ্যে পাই। এর সবচেয়ে বড়
কেন ইয়ে করে, এটার সবচেয়ে বড় ইফেক্ট হলো তার পজিটিভনেস। তবে আর্সেনিকের পজিটিভনেসটা ধরতে পারাটা কিন্তু অতটা সহজ না। অন্যান্য এই পজিটিভনেসের মধ্যে আরো অনেক মেডিসিন আছে, সেই মেডিসিন গুলো আপনি খুব সহজে ধরতে পারবেন, কিন্তু আর্সেনিকেরটা কিন্তু খুব কঠিন পজিটিভ। কারণ আমরা জানি আর্সেনিকের মধ্যে পেসিমিস্ট আছে, সে ডাউটফুল, সে হোপলেস, এখন আবার পজিটিভ বলতেছি। তো পজিটিভের অর্থ হলো, পজিটিভ গ্রুপ ডিস্টার্ব আমরা কখন নিব, সে মারাত্মক অসুস্থ, তখনও সে এক ধরনের জিনিস, এই যে এই টাইপের জিনিসগুলা সে শো করছে। সে বলে ট্রিটমেন্ট তো এর হবে নাকি, ট্রিটমেন্ট তো আছে ডাক্তার সাহেব নিশ্চয়ই, তাই না? কেন থাকবে না বলেন, আপনি পারবেন, আপনি দেখেন একটা ভালো ওষুধ দেন, হ্যাঁ, আপনার দ্বারাই হবে। এই যে টোন, এই টোনটা হলো তার ডিমান্ডিং, এই ডিমান্ডিং এটা একটা পজিটিভ নয়, হ্যাঁ, ডিমান্ডিং। আমি বারবারই বলেছি আর্সেনিক খুব ডিমান্ডিং থাকে। আরে আমি যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দিলে তো খাবো, এখন ওষুধ যদি খাই তবে কেন আমি ঠিক হব না, নিশ্চয়ই হব। এই যে কথা বলার ধরনটা খেয়াল করেন, এটাই তার পজিটিভনেস। পজিটিভ ভাবে কথা বলছে, খুব ভালোভাবে খেয়াল করবেন, আপনার আপনার রুগীর কাছে পাবেন কিভাবে বলছে, ডাক্তার সাহেব ওষুধ খেলে তো ঠিক হবো তাই না, হয়তো উচিত, কেন হব না, ওষুধ খেলে তো ঠিক হওয়া চাই। মসজিদে যে আল্লাহর কাছে প্রার্থনা প্রার্থনা করে তিনি বলে ফেলবেন, কেন দেবেন না আল্লাহ, তুমি কেন দিবা না আল্লাহ, আমি তো, আমাকে দিতে হবে আল্লাহ, তোমার তোমার বান্দা আমি, তুমি দিবা আল্লাহ। এই যে ডিমান্ডিং, এটাও কিন্তু পজিটিভনেস, এটা খুব স্ট্রং। তার এই ধরনের পজিটিভনেস নয় এই মানে সে মানে আল্লাহ দাও, আল্লাহ আল্লাহ তুমি দাও না, এরকম মিনমিনে এসে আল্লাহর কাছে যাবে না, একদম পজিটিভলি বোল্ডলি সে আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে দিতে হবে, তোমার বান্দা, তুমি কেন দিবা না, আমার চোখের পানির কোনো দাম নাই আল্লাহ, তুমি কেন দিবা না। এই টাইপের পজিটিভনেস, ডিমান্ডিং পজিটিভনেস আপনি আমরা আর্সেনিকের মধ্যে দেখে। হ্যাঁ, সে কিন্তু পোলাইট পোলাইট ভাবে বলবে, অ্যাফেকশনের, আল্লাহর কাছে খুব নম্র ভাবে চাইবে, ভদ্রভাবে চাইবে, ভগবানের কাছে খুব নম্র ভাবে হাত জোর করে, এই যে গতদিন আমরা নীল ডাউন পড়লাম না রূপদীপ, ওইভাবে পাবে। কিন্তু তার চাওয়ার মধ্যে এক ধরনের ডিমান্ডিং বিষয় থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন যদি তার প্রবলেম নেগলেক্ট করে, পেশেন্ট মনে করেন যে কোনো একটা সমস্যা হয়েছে, সে নেগলেক্ট করছে, পেশেন্ট আসলো না, সে ঠিক মতো ওষুধ খেলো না, আপনি অনেকদিন পরে আসলো, তো আপনি তাকে বললেন, আমি এই রোগীগুলো খুব পাই এই টাইপের, হ্যাঁ, আমি বলি যে আপনাকে ওষুধ দিলাম 7 দিনের, 15 দিনের, 1 সপ্তাহের, আর আপনি আসলেন 1 মাস পরে, 2 মাস পরে, 2-3 সপ্তাহ পরে। তো এরকম করে ইয়ে খেলে তো আপনার আপনার রোগ বেড়ে যাবে। আমি আপনাকে 1 সপ্তাহের ওষুধ দিলাম, তাহলে আপনি কেন 1 সপ্তাহ পরে আপনি রিপোর্ট করলেন না, আপনি আসলেন না, ভালো কথা, আপনি তো ফোন দিতে পারতেন, আপনি দিলেন না, আপনার তো আসা উচিত ছিল। তখন সে হি ফিল রিগ্রেট, সে অনুতপ্ত হয়ে হবে, এবং তার কাছে মনে হবে যে সে নিজের অবহেলার কারণেই তার স্বাস্থ্য, তার হেলথ রুইন হয়ে যাচ্ছে, গুড হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকেই এই রূপ দৃষ্টি আছে, ডেলুশন, রং সেন্সেস হি হ্যাজ ডান, ডেলুশন রং। ওই আরেকদিন কে যেন আমাকে কমপ্লেনিং নিয়ে বলতেছিলেন, আসলে কমপ্লেনিং হয় না, ওই কমপ্লেনিং এরিয়া থাকতেছে না, এটা হচ্ছে ডেলুশন, রং সেন্সেস হি হ্যাজ ডান। আর্সেনিক রোগী যখন ওয়েল ফিলিং এর মধ্যে থাকে, তখন ওষুধ খায় না, ডাক্তারের কাছে যায় না, আর বাড়ির লোকজনের কথা শোনে না। এখন যখন সে বেশি অসুস্থ হয়ে পড়ে, তখন তার কাছে মনে হয় আগে বাড়ির লোকজনের কথা শোনা উচিত ছিল, আগেই যদি শুনতাম। সে এখন তার মনে হয় আমি ভুল করে ফেলেছি, তখন সে রিগ্রেট করে, সে রিগ্রেটফুল হয়ে যায়। এবার সে এসে বলবে, ডাক্তার সাহেব আমি যদি আপনার কথা শুনতাম, তবে আমার এই কষ্ট পেতে হতো না, আমার এই রোগগুলো এরকম হয়ে যেত না, আমি আরাম, এতদিন আমি আরাম পেয়ে যেতাম। রুগী দেখেন এরকম কথা বলে আপনার কাছ থেকে, আপনি ধরতে পারেননি, এই রূপ ব্যবহারও করতে পারেননি, আসতে পারবেন, এই কথাগুলাই বলে। ইস ডাক্তার সাহেব ভুলই হয়ে গেছে, ডাক্তার সাহেব আপনার কথা যদি শুনতাম, তাহলে এতদিন আমি ভালো হয়ে যেতাম, আরাম পেয়ে যেতাম, আমি ঠিক মতো ওষুধ খাইনি। এটা তার মনের মধ্যে খুব কষ্ট দিচ্ছে। হ্যাঁ, ডিলুশন, রং ফেন্সিস হি হ্যাজ ডান, তার মনের মধ্যে ইয়ে করছে। আচ্ছা, এবার পরের স্লাইডে চলে যায়। সেলফ অ্যাকিউজিশন, সেলফ অ্যাকিউজিশন, টর্চারিং, সেলফ
অ্যাকুইজিশন কমাতে টর্চারিং, পাঠকের নিচের যে ইয়েটা দেওয়া আছে পাঠকের রেপার্টরিটা, হ্যাঁ এটাই কিন্তু খুব প্রমিনেন্ট ইউজ হবে। এই রুব্রিক্সের ভাষ্যটাই এটার একটা পার্ট। এই যে একটু আগে যেটা বলল, ইস ডাক্তার সাহেব আপনার কথাটা যদি শুনতাম এতদিন ভালো হয়ে যেতাম, আমারই ভুল হয়েছে ডাক্তার সাহেব। সেলফ অ্যাকুইজিশন, পাঠক এটাকে বলেছেন সেলফ অ্যাকুইজিশন, সেলফ টর্চারের পরিবর্তে অ্যাকুইজিশন। যদিও কমা দিয়ে লিখেছে টর্চার, কিন্তু আমরা এটাকে পাঠকের বইয়ে কিন্তু টর্চার ওইভাবে বইয়ে নাই, রেপার্টরিতে দিয়েছি, কিন্তু এটা সেলফ অ্যাকুইজিশন। ইস ডাক্তার সাহেব ভুল করে দিয়েছি। হ্যাঁ, তো some arsenic patient visit a doctor for that problem only when it being to hinder their day to day life. এই এটা দেখেন, কিছু আর্সেনিকের রোগী সাধারণত তখনই ডাক্তারের কাছে আসে যখন তাদের ডে টু ডে লাইফ, দৈনন্দিন কাজে বাধা তৈরি হয়, হিন্ডার তৈরি হয়, বাধা হয়ে দাঁড়ায়। এখানে আরেকটা সিচুয়েশন আছে, যতক্ষণ পর্যন্ত চালিয়ে নেওয়া যাচ্ছে ততক্ষণ সে চালায় নাই, কিন্তু হাত পা শরীর চলছে না, শরীর ভেঙে পড়ছে, সে আর কাজ করতে পারছে না, অর্থাৎ সে এখন বিশ্রাম নিতে বাধ্য হচ্ছে, তখনই সে অস্থির হয়ে পড়ে, তখনই সে অস্থির হয়ে পড়ে। হ্যাঁ, দে ফোর্স টু রেস্ট মোর as their problem no more allow them to work as much as before. যখন সমস্যার নিয়ন্ত্রণে থাকে না, তার শরীর আর সায় দেয় না, সে কাজে যেতে চায়, কিন্তু প্রচন্ড উইকনেস, প্রচন্ড এক্সারশন, অবসাদ আর তার ক্লান্তি এমন ভাবে আঁকড়ে ধরেছে সে আর নড়তে পারতেছে না। তার মানসিকতা, তার কাজ করার ইচ্ছা আর আগের মতন আছে, কিন্তু শরীরের অবস্থায় তাকে কাজ করতে দিচ্ছে না, এমন কন্ডিশন যে স্বাভাবিকভাবে সে আর কাজ করতে পারবে না। এই অবস্থায় সে কি হয়, সে প্যানিক হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে, সে বুঝতে পারে যে তাকে এখন বিছানা বন্দী হয়ে থাকতে হবে। এখান থেকে একটা খুব চমৎকার রুব্রিক চলে আসে, আর পাচ্ছি না, ডেলুশন ইজ অ্যাবাউট টু বি অ্যারেস্টেড। খুব সুন্দর রুব্রিক, ডেলুশন অ্যাবাউট টু বি অ্যারেস্টেড। এখানে রোগী আতঙ্কিত হয়, প্যানিক। স্লাইড দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, হ্যালো, স্লাইড তো দেখা যায়, আপনার মোবাইলের সমস্যা। দেখা যায়। আপনি স্লাইডটাকে পিন করে নেন, তাহলে দেখতে পাবেন। তাহলে রোগী আতঙ্কিত হয়ে উঠে, প্যানিক হয়ে ডাক্তারের কাছে আসে। অ্যারেস্টেড মানে কি? অ্যারেস্টেড মানে হলো তাকে খাঁচায় বন্দি করা, জেলখানায় বন্দি করা, অ্যারেস্ট করে ফেলেছে। হ্যাঁ, এটার আরেকটা সুন্দর ইয়া হলো বিছানায় পড়ে থাকা, এটাও কিন্তু অ্যারেস্টেড। বিছানা থেকে নড়ানড়ি নাই, ওর বিছানা থেকে ধরেন যে আপনার কোনো পেশেন্ট আসলো, হ্যাঁ, যার জন্ডিস হয়েছে, আমরা কি বলি যে টয়লেটও করবেন বিছানায়, খাওয়া দাওয়া করবেন বিছানায়, টয়লেটও করবেন বিছানায়, বেড পেন নিয়ে, তাহলে কি বিছানায় পড়ে থাকা, এটাও অ্যারেস্টেড। তো পেশেন্ট এসে বলে, ডাক্তার সাহেব আমার তো মনে হচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে, আমি আর নড়তে পারবো না, আমি আর কোনো কাজই করতে পারবো না। তো এইটাই ট্রিমেন্ডাস উইকনেস ডাক্তার সাহেব, এতটাই ট্রিমেন্ডাস উইকনেস, আমার আর শক্তি হয় না ডাক্তার সাহেব, আর পারি না। তো মনের ভিতরে তার কাজ চলছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই অবস্থায় যদি থাকে তাহলে আমার সব কাজ পেন্ডিং হয়ে যাবে, সব কাজ জমে যাবে, ওগুলো কে করবে? আর্সেনিক রোগীর এটাও একটা ভাবনা, পড়ে থাকলে তো হলো না, আমার যে কাজগুলো আছে ডাক্তার সাহেব সেগুলা কে করবে? এখন দেখুন রোগীর ওই কথাই বলছে, অ্যারেস্টেড হওয়ার ভয়ে সে এখন ভাবছে বাড়ির লোকরা যদি তাকে জোর করে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়, তখন তো হাসপাতালে বিছানায় শুয়ে থাকতে হবে, তাকে কাজ করতে দিবে না বাড়ির লোক জেনে গেলে। তবে অগোছলা জিনিসপত্র, আমি তো আবার চোখের সামনে অগোছলা জিনিস দেখতে পারে না, চোখের মধ্যে খচখচ করে, চোখে বাঁধে, গতদিন বলছিলাম চোখে খচখচ করে, সে ওই অ্যারেস্টেড অবস্থা মেনে নিতে পারে না। ঠিক আছে, ওয়ান থিং, পরের স্লাইডে চলে যায়। ওয়ান থিং an arsenic patient does not like is to bother other. আগে থেকেই বলতেছি, প্রথম দিন থেকে বলে যাচ্ছি, he is not the type to share his problem with colleagues and friends. আরেকটা জিনিস আর্সেনিক রোগী পছন্দ করে না, সেটা হলো অন্যকে বদার করা, অন্যকে বিরক্ত করা, এবং এরা সাধারণত তার কলিগদেরকে বা তার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে না। ঠিক আছে, তারপরে কি বলছে, when is need he may ask for help from his family members, believing he has the right to do so
since he also problem also helps them, কিন্তু যখনই সে কষ্ট বাড়তে থাকে, কষ্ট কখন বাড়ে মানে 50% যখন বেড়ে গেল, তখন সে তার পরিবারের কাছে সাহায্য চায়, কারণ সে মনে করছে যে এটা তার অধিকার, পাওয়াটা তার অধিকার, আমি তো তাদের জন্য করেছি, কেন তারা করবেন, এটা আমার অধিকার। আপনাদের এই কথাটা মনে রাখতে হবে, মাথার মধ্যে রাখবেন। সে যেমন আক্স ফর নাথিং, সে কিছু চায় না এরকম স্টেটে থাকে, কিন্তু যখন তার আক্স কিছু জিনিস প্রয়োজন হয়, তখন তার মাথার কাজ করে না যে আগে সে আক্স ফর নাথিং এ ছিল, সে সময় পুরাপুরি তার ভুল পাল্টায় ফেলে, সে তখন সাহায্য প্রার্থী হয়ে যায়। সুতরাং আপনাদের কনফিউজ হওয়া চলবে না যে সে আক্স ফর নাথিং এ থাকে আবার কি করে সে হেল্প চাচ্ছে। আপনি ভাবছেন যে সে হেল্প চাইবে না, এরকম ভাববেন না। তার কষ্ট 50% অবস্থায় একরকম থাকবে, কিন্তু বেড়ে যখন 50% পার হয়ে যাবে তখন টোটালি চেঞ্জ হয়ে যায়। এরপরে স্লাইড কি? এরপরে স্লাইড হচ্ছে, ইন জেনারেল an arsenic patient is quite rude to those close to him in their time of need. He helps them but only up to a certain limit. সাধারণত আর্সেনিক পেশেন্টের কাছে মানুষদের প্রতি খুব রুড কর্কশ হয় কাছের মানুষের কাছে, কিন্তু বিপদের সময় সে আবার তাদেরকে সাহায্য করে, তারা বিপদে পড়লে সে সাহায্য করে। আরেকটা মজার জিনিস খুব মন দিয়ে শোনেন। মনে করেন আর্সেনিকের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, বা মনে করেন যে পরিবারের কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায় একটা চোট পেল, আর্সেনিক এটা থেকে কিন্তু আতঙ্কিত হবে না। বাচ্চা পড়ে গেল, আমি আর্সেনিক, আমার বাচ্চা আমার সামনে পড়ে গেল, আমি আমি আতঙ্কিত হব না। আর্সেনিকের মধ্যে এই মেন্টালিটি আছে। খুব ভালো করে খেয়াল করেন, আপনার বাড়িতে এরকম পাবেন। মনে করেন যে দূর থেকে সে দূরের একটা মেম্বার পরিবারের, তার বাবা মা ভাই বোন যাই হোক, পড়ে যাওয়ার দৃশ্যটা দেখলো, এখন সে কি করবে, সাহায্য করতে আগায় আসবে, কিন্তু আস্তে আস্তে দূর থেকে হ্যাঁ এত জোরে দৌড়াতে কে বলছে, কি দরকার ছিল, দেখে চলতে পারিস না, চোখকে কপালে রাখছিস, কিশমিশ কিশমিশ করে গাল দিতে থাকবে, উল্টাপাল্টা কথা বলতে থাকবে, এবং সে কিন্তু আসবে, মানে লেকচার দিতে দিতে সে আসবে, চল চল দেখি দেখি কোথায় কোথায় তোর ব্যথা, দেখে দেখি এখানে তো না কিছু। এবার সে কিন্তু কেয়ার নিচ্ছে, কিন্তু মুখ তোকে দৌড় দেখে খালি সারাদিন দুরন্ত বাচ্চা বকাবকিও করবে, আবার ইস লোকটা কত ইয়ে হয়েছে, দেখে চলতে পারিস না। এটা হলো আর্সেনিক। সে রুডও, কিন্তু প্রয়োজনের সময় সে কিন্তু আবার সাহায্যকারী, হেল্প করবে। তার অ্যাংজাইটি আছে, তার কোমল মমতা কেয়ারিং আছে, কিন্তু অ্যাংজাইটির তুলনায় এই কেয়ারিংটা একটু কম, এখানে গালাগালিটা করে। তার কাছে মনে হয় সে কেন দেখে চলবে না। ঠিক আছে? তো এখন আর্সেনিকের বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, যদি ধরেন যে নিজেই সে বিপি বা ডায়াবেটিসের রোগী হয়, তবে সে সুস্থ না হওয়া পর্যন্ত এই আর্সেনিকের চরিত্রটা বজায় রাখবে। তার ঘরের কেউ অসুস্থ হলে সে শুরুতে পাত্তা দিবে না, ইনডিফারেন্স টু ওয়েলফেয়ার, বলবে ঠিক হয়ে যাবে, সামান্য জ্বরই তো, সে তার কাজ করতে থাকবে। কিন্তু যখন দেখবে যে অবস্থা খারাপ, তখন সে সাহায্য করতে এগিয়ে আসবে, আর এই পাপি বাপ জ্বরে পুড়ে গিয়ে যাচ্ছে, দেখি মাথায় পানি টানো, এই করো ওই করো, ডাক্তারকে ডাকো, সে তখন অনেক কিছু করবে। হ্যাঁ, কিন্তু ডাক্তারকে ডাকলেও, তার সেবা শুশ্রূষা করলেও কিন্তু সে বকাবকিটা করবে, হ্যাঁ ঠিক মতো খাবে না দাবে না, এই ছাইপাশ খাবে, হ্যান করবে ত্যান করবে, আরে বাবা কি হয় এগুলা করতে গেলে, এইরকম ইয়েগুলা সে করবে। মানে সে যতটুকু না করবে, তাকে আরো বেশি কথা শোনাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরের ইয়েটা হচ্ছে, সে যখন নিজের স্বাস্থ্য নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তিত থাকে, ওভার অ্যাংশাস হয়ে পড়ে, তখন সে ওই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, তাকে ঘিরে ধরে, সে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়। ফিউচারটা কি হবে, তার চিন্তাটা কি, যে বিছানায় পড়ে থাকতে হবে। আর বিছানায় পড়ে থাকাটা আর্সেনিক একদমই পছন্দ করে না। তার ভয় হয় বাড়ির লোকজন যদি এগুলা জেনে ফেলে আমার অসুস্থতা, তাহলে তখন জোর করে বিছানায় ফেলে রাখবে, মানে সে অ্যারেস্টেড হয়ে যাবে। যখন অ্যারেস্টেড হয়ে যাবে, তখন সে তার নিজের কাজগুলো করতে পারবে না, তার জিনিসপত্র তার মনের মতন গুছাতে পারবে না, প্রপার কাজগুলো করতে পারবে না, এই দুঃখটা সে সহ্য করতে পারে না। এই জন্য তার অ্যাংজাইটি অফ ফিউচার থাকে, এবং সাথে সাথে তার অ্যাংজাইটি অফ হেলথ, তার স্বাস্থ্য নিয়ে
চূড়ান্ত উদ্বিগ্নতা চলে আসে। আরেকটা গুরুত্বপূর্ণ এক সেট রুব্রিক্স, দেখেন এই রুব্রিক্স গুলা আমি একটু পড়ে শোনাই। ফেয়ার হ্যাপেন সামথিং উইল to his family, fear happens something with his family even in bed, fear happens something will husband will not return, একই টাইপের রুব্রিক্স, fear something will terrible horrible, এই সবগুলা রুব্রিক্স মিলে আসলে মূলত এই রুব্রিক্সটা নেওয়া হয়েছে নারের রেপার্টরি থেকে। নারের রেপার্টরিতে রুব্রিক্সটা দেওয়া ছিল এইভাবে: fear happens something will sad or terrible bad even in to his relative। এর মধ্যে আর্সেনিক একটাই নাম দিয়েছিল, এটা আর্সেনিকের একটা রূপ। সে আত্মীয়দের জন্য চিন্তিত হয়ে পড়ে, হয়তো সে কোনো খারাপ খারাপ সংবাদ শুনলো, যেমন তার বাবা হার্ট অ্যাটাক ধরা পড়েছে, অমনি সে নার্ভাস হয়ে পড়বে। সে তার মাথার মধ্যে কাজ হবে যে একটা কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। খেয়াল করুন এখানে কি বলছে, ইভিনিং, এই রুব্রিক্সের মধ্যে দেখেন ইভিনিং দেওয়া আছে। ইভিনিং, ইভিনিং মানে হচ্ছে যখন মানুষ সব কাজ কাম তার হাতে আর থাকে না, কাজ সেরে সে একদম বিছানায় চলে যায়, হ্যাঁ, তখন তার মাথার মধ্যে দুনিয়ার দুশ্চিন্তা ভর করে। যতক্ষণ না সে আবার কাজে ব্যস্ত থাকে ততক্ষণ তার মাথার মধ্যে এই দুশ্চিন্তা। কিন্তু সন্ধ্যায় শুয়ে থাকলে কি হয়, তার মনে হতে থাকে আমার আত্মীয়র এটা হবে, আমার বাবার এটা হবে, আমার অমুকের এরকম হবে। তো মূল কথা হলো কি জানেন, আর্সেনিকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে খালি মস্তিষ্ক শয়তানের কারখানা। এটা আর্সেনিকের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইড হচ্ছে পার্শিয়াল প্রিজুডাইস। এখানে প্রতিটি বিষয় নিয়ে সে একটা নিজস্ব থিওরি খাড়া করে। পার্শিয়াল প্রিজুডাইস, সে একই সাথে ভালো এবং সাথে সাথে মন্দ, এক কথা বলবে আবার অন্য কথা বলবে, একদিকে সে লোকজনের কথা ভাববে, অন্যদিকে আবার সে ভাববে হ্যাঁ কেন আমার সাহায্য করবে না। তার ফিলোসফি হলো, তার দর্শন হলো, আমার যদি প্রয়োজন হয় তবে লোকজনের সাহায্য আমাকে করতেই হবে। ভালো করে শোনেন, সাহায্য করতেই হবে। এই সাহায্য পাওয়াটা আমার অধিকার বা আমার রাইট। কিন্তু অন্য যদি প্রয়োজন হয় তবে যতটুকু দরকার সেটুকুই দিব। খুব মনোযোগ দিয়ে শুনেন আমার কথাটা। আমার প্রয়োজনের ক্ষেত্রে অন্যরা আমার জন্য করবে, এটা হচ্ছে আমার রাইট, আমাকে করে দিতেই হবে। আর অন্যদের প্রয়োজন হলে যতটুকু দরকার ততটুকু করবো, এর বাইরে আর্সেনিক আর ভাবতে পারে না। তাহলে দুটা জিনিস, যতটুকু প্রয়োজন ততটুকু চাও, আর আমার যা যা দরকার তুমি তা দিতে পারবে। বুঝতে পারছেন, এটা কিন্তু এক কথায় আর্সেনিককে চেনার একটা জিনিস। তো মোটামুটি আমি আর্সেনিকের টাইমও হয়ে গেছে, আর্সেনিকের একটা সংক্ষিপ্ত জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আশা করব আপনারা কমেন্ট করবেন এই পুরা মাসের ক্লাসটা কেমন লাগলো। অনেক সময় আমাদের সামনে রুগী আসবে, সে অনেক কথা বলে, আমরা শুনি, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু রুব্রিক্স জানি না, এই জন্য ওগুলাকে এড়ায় যায়। আমরা ফ্যাসেট চিনি না, এই কারণে ওই দিকে আমরা তাকাই না, ওগুলাকে গুরুত্বই দিই না। তো আর্সেনিকের এই যে এই আলোচনাটা, এটা কিন্তু একটা অনন্য একটা রূপ। এই বিষয়গুলো আপনাদের বোঝাটা খুব জরুরি। আরেকটা জিনিস বলে রাখি, আগামী 4-5 দিনের মধ্যে আর্সেনিকের এই ক্লাসগুলা কিন্তু ডিসেবল হয়ে যাবে, রেকর্ডেড ক্লাসগুলা। আপনারা আগামী এই মানে নেক্সট মাসের ক্লাস শুরুর আগে আপনারা অবশ্যই ভিডিও দেখে আপনাদের যে জায়গায় নোটগুলা ল্যাকিং আছে সেগুলাকে পূরণ করে ফেলবেন। আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না যে আমাকে আবার অ্যাক্সেস দেওয়া হোক, এটা হবে না। আর যত দ্রুত পারেন আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আপনাদের রেজিস্ট্রেশন দ্রুত হয়ে গেলে আমরা দ্রুত শুরু করতে পারবো। আর আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো, আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে বলেন নেক্সট ক্লাসগুলো করতে, আরো চমৎকার চমৎকার জিনিস আপনাদের জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ক্লাসটা শেষ করি। আপনাদের কেমন লাগলো গ্রুপে লিখবেন, কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ডাউটটা ক্লিয়ার করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।
Yeah.